আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের যে একটা চ্যাপ্টার আমি তোমাদের পড়াচ্ছিলাম একদম বেসিক টু অ্যাডমিশন লেভেল পর্যন্ত, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সেকেন্ড ক্লাস পরিপাক এবং শোষণ, এই চ্যাপ্টারের আজকে সেকেন্ড লেকচার। তো তোমরা সবাই জানো আমাদের প্রথম ক্লাসে আমরা অনেকগুলো টপিক কভার করেছি। তো এর মধ্যে ছিল আমাদের যে প্রথম টপিক ছিল আমাদের পরিপাকতন্ত্র, দেন হচ্ছে আমাদের পরিপাকের পদ্ধতি, এই যে এগুলো আমরা সব কভার করেছি। সাথে আমরা সাথে জিহ্বা, সাতকুড়ি, দাঁত, দন্ত সংকেত, এগুলো আমরা হচ্ছে আগেই প্রথম লেকচারে কভার করে নিয়েছি। আজকে আমাদের সেকেন্ড লেকচার হবে। সেকেন্ড লেকচারে মেনলি আমাদের পরিপাক গ্রন্থিগুলো নিয়ে আমরা কথা বলবো। এর মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লালা গ্রন্থি এবং হচ্ছে একই সাথে মুখবিবরের পরিপাক, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তোমাদের বই দেখবা তোমরা লালা গ্রন্থিটা তোমাদের সিকোয়েন্স অনুসারে নাই, বাট আমি তোমাদের আগে পড়ানোর আগে পরিপাক গ্রন্থির আগে হচ্ছে লালা গ্রন্থি এবং একই সাথে মুখের পরিপাকটা আমি পড়াবো। কারণ হচ্ছে এভাবে করলে কি তোমার বুঝতে সুবিধা হবে এবং তোমার কাছে খুব ইজি লাগবে। বইয়ের সিকোয়েন্সটা আমার কাছে মনে হয়েছে বইয়ের সিকোয়েন্স অনুযায়ী পড়তে গেলে তোমার কাছে একটু কঠিন লাগতে পারে, যার কারণে আমি এভাবে আমার মতো করে লেকচারটা সাজাইছি। ঠিক আছে, তো আজকে আমাদের তাহলে সেকেন্ড লেকচার কিসের উপর হবে? আমাদের লালা গ্রন্থি মেনলি, আর সাথে মুখের পরিপাক নিয়ে আমরা কথা বলবো। তোমরা যারা এইচএসসি 25 এবং 26-এর আছো তাদের জন্যই মেনলি ক্লাসগুলো নেয়া। তোমরা হচ্ছে এই পুরা চ্যাপ্টার বেসিক টু অ্যাডভান্স লেভেলে তোমরা আমার সাথে কমপ্লিট করতে পারো। আমরা প্রায় ধরো 8 থেকে 9টা বা যদি বেশি লাগে 10টা ক্লাস আমরা নিব ইনশাল্লাহ। তো তোমরা যারা এখনও ক্লাসগুলো করতেছো না, তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করো এবং তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের রিভিউ কেমন তোমরা কমেন্টে জানাতে পারো, নোটগুলো আমাদের গ্রুপে সাবমিট দিতে পারো। ঠিক আছে, তো তোমরা যে প্রথম ক্লাস যেটা আমাদের পরিপাক শোষণের প্রথম লেকচার ছিল, এই দুইটা এই যে মেজর যে এই টপিকগুলোর উপরে, এগুলো আমি হচ্ছে এই ক্লাসটা আমি তোমাদের এই ক্লাসের কমেন্টে পিন করে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নিবে এবং তোমরা অবশ্যই জানাবা ক্লাসগুলো কেমন লাগছে, ঠিক আছে কিনা, বুঝতে পারছো কিনা তোমরা। আর তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাতে পারো। এই হচ্ছে কথা। সো চলো আজকে আমরা সেকেন্ড লেকচারে আমরা শিফট করি। তো আজকে আমাদের সেকেন্ড লেকচার পরিপাক শোষণ এই চ্যাপ্টারের আমাদের সেকেন্ড লেকচার। তোমাদের সাথে আছে আমি আব্দুল নূর সাকিব, নরবিন খালেক বলা যায়। আচ্ছা যাই হোক, তো আমরা আজকে টপিক তো অলরেডি বলেছি, পরিপাক গ্রন্থি নিয়ে মেনলি পড়াশোনা করব, সাথে আমরা মুখের পরিপাকটা নিয়ে কথা বলবো। এরপরে বাকি যে টপিকগুলো আছে আস্তে আস্তে আমরা লেকচারে আগাবো ইনশাল্লাহ। ঠিক আছে, চলো। আর আরেকটা কথা, যেটা আমরা সবগুলো লেকচার কমপ্লিট হওয়ার পরে আমরা এক্সট্রাটের ইনফরমেশনগুলো নিয়ে শেয়ার করবো এখানে তোমাদের সাথে, এবং সবশেষে আমরা বড় করে 50 মার্কের একটা এক্সাম নেব এবং যারা এক্সামে ভালো করবা অবশ্যই তোমাদের জন্য প্রাইজের ব্যবস্থা থাকবে। সুতরাং ক্লাসগুলো শুরু থেকে ভালো মতো করো, নোট করো এবং একদম বেসিক থেকে তোমরা সব কিছু জানতে পারবে A to Z। এবং তোমাদের আমি বইয়ে লাইন বা লাইনেও ধরে পড়াচ্ছি, তোমরা যারা প্রথম ক্লাস করেছো দেখতে পারবা, আর সেকেন্ড ক্লাস আজকে যে করবা এটাও দেখতে পারবা সামনে ইনশাল্লাহ। আমি তোমাদের বইয়ের লাইনেও পড়াই দিব এবং তোমাদের বেসিক সব কিছু ডিটেলসে বোঝাই দিব। সো এগুলো মিস করা যাবে না, এই ক্লাসগুলো এবং এক্সামটা অবশ্যই দিবা তোমরা সবাই মিলে, সবাই ফ্রেন্ডদের আমাদের গ্রুপে ইনভাইট দিবা এবং তোমরা ক্লাসগুলো দেখার জন্য তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবা। ঠিক আছে, তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আজকে আমাদের আমাদের টপিক কি, সেটা হচ্ছে আমরা পরিপাক গ্রন্থি নিয়ে পড়াশোনা করবো। কারণ আমরা এর আগে দেখছি যে পরিপাক তন্ত্রের যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমরা পড়ছিলাম কি পরিপাকতন্ত্রের, আমাদের যে পরিপাকতন্ত্র এটার হচ্ছে দুইটা পার্ট থাকতো আমাদের, একটা হচ্ছে পরিপাক নালী, একটা হচ্ছে আমাদের পরিপাক নালী যেখানে আমাদের পরিপাক হতো, এবং বাকি যেটা সেটা হচ্ছে আমাদের পরিপাক গ্রন্থি ছিল, তাই না? আমরা পরিপাক নালী নিয়ে কিন্তু আগে পড়ে আসছি। এই যে আমাদের মুখ থেকে শুরু করে আমাদের হচ্ছে পাকস্থলী হয়ে অন্ত্র হয়ে যেন অ্যানাস পর্যন্ত, মানে পায়ুপথ পর্যন্ত যেটা ছিল সেটা পরিপাক নালী। এখানে পরিপাক সংগঠিত হয় এবং এই পরিপাক সংগঠিত হওয়ার জন্য যে এখানে এক্সট্রাভাবে যে জিনিসগুলো হেল্প করে এগুলোই হচ্ছে আমাদের পরিপাক গ্রন্থি। এখান থেকে কিছু জুস আসে এখানে আমাদের পরিপাক নালীতে, এরা হচ্ছে আমাদের ডাইজেশনে হেল্প করে, মানে খাদ্য ভাঙা, তারপরে একই সাথে অ্যাবজর্ব হওয়া, এগুলোতে হেল্প করে। তো এই জন্য এগুলোকে পরিপাক গ্রন্থি বলা হয়। মনে রাখবা পরিপাক গ্রন্থি এগুলো হচ্ছে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান বলা হয়, মানে এগুলো এক্সট্রা থাকে। আমাদের মেইন তো হচ্ছে পরিপাক নালী, এটাই হচ্ছে আমাদের মেইন ডাইজেস্টিভ যে সিস্টেমের অংশ, বাট পরিপাক গ্রন্থিটা হচ্ছে আমাদের অ্যাক্সেসরি, কারণ এরা হেল্প করে, ডিরেক্টলি কোনো কাজ করে না এখানে। ঠিক আছে, সো চলো পরিপাক গ্রন্থি নিয়ে আমরা পড়াশোনা করবো। পরিপাক গ্রন্থি কি তাহলে বলো? যে যেগুলো অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান, মানে এগুলা যেগুলো আমাদের পরিপাকে সাহায্য করে থাকে। তোমরা ডেফিনেশন তোমাদের মধ্যে লিখে নিবা। ঠিক আছে, তো পরিপাক গ্রন্থির মধ্যে আমরা অনেকগুলো বিষয় দেখবো। আমরা টোটাল পরিপাক গ্রন্থির নাম জেনেছি 5টা। ঠিক আছে, আমরা এগুলো নামগুলো এখানে একটু লেখার চেষ্টা করি। আমাদের পরিপাক গ্রন্থি,
আমাদের যে 5টা পরিপাক গ্রন্থি আছে আমরা এগুলোর নাম সহ লিখব। তো আমরা যদি এক এক করে আমাদের পরিপাক গ্রন্থিগুলোর নামগুলো বলি, তাহলে আমরা একদম প্রথমে পাবো হচ্ছে আমাদের যে লালা গ্রন্থি। আমরা দেখো 5টা পরিপাক গ্রন্থি নিয়ে আমরা কথা বলবো, তাই না? আচ্ছা, আমাদের প্রথম হচ্ছে আমাদের লালা গ্রন্থি। লালা গ্রন্থি নিয়ে আমরা জানবো। দেন আমাদের সেকেন্ড যে পরিপাক গ্রন্থি আছে সেটার নাম হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ পড়বো, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি। দেন আমরা এরপরে দেখবো হচ্ছে আমরা অগ্নাশয়। অগ্নাশয় কিন্তু একটা অর্গান, একই সাথে এটা একটা গ্রন্থি, ঠিক আছে? দেন হচ্ছে আমরা জানবো আমাদের যকৃৎ সম্পর্কে, যেটা নিয়ে অনেক ডিটেলস আলোচনা করা যায়, আমরা করবো ইনশাল্লাহ, আলাদা একটা ক্লাসে নিব আমরা শুধু যকৃতের উপরে। দেন লাস্টে সেটা হচ্ছে আমাদের আন্তরিক গ্রন্থি। এটা আন্তরিক গ্রন্থি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনার প্রথম টপিক। আমাদের টোটাল আমরা কয়টা তাহলে গ্রন্থি পেলাম বলো? আমরা গ্রন্থি পেলাম টোটাল 5টা, ঠিক আছে? এইগুলাই আমাদের পরিপাকে সাহায্য করে, ঠিক আছে? তাহলে এগুলোকে বলা হয় ডাইজেস্টিভ গ্ল্যান্ড, সবগুলোকে বলা হয় ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এগুলা আলাদা আলাদা ফাংশন আছে। এগুলোকে কেন গ্রন্থি বলা হচ্ছে আমরা প্রথমে দেখব। যে প্রথমে আমরা যে একটা বেসিক জিনিসটা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে গ্রন্থি কী জিনিস। আমাদের যে গ্রন্থি আছে, আমাদের গ্রন্থিটা কী জিনিস? এরা হচ্ছে কালেকশন অফ স্পেশাল সেল, মানে এখানে হচ্ছে কিছু স্পেশাল সেল থাকে, স্পেশাল সেলস এর কালেকশন, মানে হচ্ছে এখানে যে আমাদের গ্রন্থিগুলো থাকে। ধরো এটা একটা হচ্ছে আমার গ্রন্থি, আমি র্যান্ডমলি কোনো একটা গ্রন্থির ছবি আঁকালাম। এই যে এখানে হচ্ছে আমরা দেখবো অনেকগুলো হচ্ছে এখানে সেল আছে, স্পেশাল সেল। এগুলো নর্মাল যে আমরা সেলগুলো দেখি এগুলো না, এই সেল অবশ্যই নিউক্লিয়াস থাকবে, তাই না? এই যেগুলো হচ্ছে নিউক্লিয়াস আমার। তাহলে এই যে আমরা একটা সেল পাইলাম, এই যে একটা সেল পাইলাম, এগুলাই হচ্ছে এই সেলগুলো একটা কালেকশন, মানে সেলের যে সমষ্টি, এই সমষ্টি মিলাই একটা গ্ল্যান্ড তৈরি করতেছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের গ্রন্থি। তো মোটা থেকে তোমরা বুঝছো এগুলা। তো এখন গ্রন্থির প্রকারভেদ আছে, টাইপ। আমরা জানি গ্রন্থি হচ্ছে মেইনলি 3 টাইপ, আর সিক্রেশনের উপর ভিত্তি করে অবশ্যই এটা হচ্ছে আমরা জানবো। সেটা হচ্ছে কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, গ্রন্থিকে বলা হয় গ্ল্যান্ড, ঠিক আছে? আমরা 2 নম্বরে দেখবো হচ্ছে আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে? 3 নম্বরে আমরা দেখবো হচ্ছে প্যারাক্রাইন গ্ল্যান্ড। তোমাদের বইয়ে খুব সম্ভবত প্যারাক্রাইন গ্ল্যান্ডের কিছু বলা নাই, তো আমি এই জন্য কিছু বলবো না, জাস্ট প্যারাক্রাইন গ্ল্যান্ড কি জিনিস এটা জাস্ট অল্প একটু আইডিয়া দিব। এবার দেখো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটাকে অন্য নাম হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। আমরা অবশ্যই এগুলো নিয়ে ডিটেলস পড়াশোনা করব। এখন তোমরা জাস্ট দেখতে থাকো। অন্তঃক্ষরা গ্রন্থি এটাকে বাংলায় বলা হয়। আর এক্সোক্রাইন, এক্সো মানে বাইরে, তাইলে বহিঃক্ষরা গ্রন্থি বলা হয় এটাকে, ঠিক আছে? আর প্যারাক্রাইন সেটা হচ্ছে আমাদের যে পাশাপাশি কাজ করে, সেটাকে স্পেশাল টাইপ অফ এটা গ্ল্যান্ড, এতটুকু। এবার আসো গ্ল্যান্ডের যে আমরা টাইপ পড়লাম, এই যে এটা গ্ল্যান্ড বা হচ্ছে আমরা গ্রন্থি নিয়ে পড়াশোনা করতেছি, ঠিক আছে? রাইট? কারণ আমরা এখানে দেখছি পরিপাক গ্রন্থি কথাটা আছে। আগে প্রথমে জানতে হবে আমার গ্রন্থি কী জিনিস, দেন আমরা পরিপাক গ্রন্থি নিয়ে আলাদা পড়াশোনা করবো, দেন আমরা এখানে লালা গ্রন্থি নিয়ে আজকে পড়াশোনা করবো। তাহলে আসো আমরা যে প্রথমে এই যে আমি এটা মুছে দিলাম, তোমরা অবশ্যই এগুলো নোট করে নিবা। দেখো, সরি, আচ্ছা আমরা এখানে নিয়ে আসলাম এটাকে। দেখো প্যারাক্রাইন গ্ল্যান্ড নিয়ে আমরা আলাদা করে জানবো, ঠিক আছে? বাট আমরা এখানে প্রথমে এগুলা নিয়ে জানি। টাইপ, কিসের টাইপ? এটা হচ্ছে গ্ল্যান্ডের টাইপ, ঠিক আছে? আমরা প্যারাক্রাইনটা নিচে লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। 3 নম্বর হচ্ছে আমাদের প্যারাক্রাইন গ্ল্যান্ড। প্যারাক্রাইন গ্ল্যান্ড, ওকে? তাহলে আমরা 3 ধরনের টোটাল গ্রন্থি পাচ্ছি। এর মধ্যে আমরা প্রথম টাইপ এটা নিয়ে আগে পড়াশোনা করি, চলো। তাহলে প্রথমে সেটা হচ্ছে আমরা জানবো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। নাম কেন এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা কেন? দেখো নামের মধ্যে সব কিছু আছে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড তোমরা জানো, এটা আমাদের 1 নম্বর। গ্ল্যান্ড মানে হচ্ছে আমরা জানি কি গ্রন্থি, রাইট? গ্রন্থি মানে কি আমরা আগে পড়ছি যে কালেকশন অফ স্পেশাল সেল। এই যে এরকম একটা স্পেশাল সেলের কালেকশন থাকে, আমরা এখান থেকে এটাকে বলি হচ্ছে আমরা একটা গ্ল্যান্ড, ঠিক আছে?
তাহলে এন্ডোক্রাইন, এই যে দেখো এন্ডো, এন্ডো মানে তোমরা সবাই জানো ভিতরে বা উইদিন, উইদিন মানে হচ্ছে ভিতরে, আর ক্রাইন মানে হচ্ছে আমরা জানি সিক্রেশন, সিক্রেশন মানে হচ্ছে ক্ষরণ, বাংলায় বলতে গেলে ক্ষরণ। তাহলে কি দাঁড়ায় বলো, ভিতরে ক্ষরণ গ্রন্থি, মানে এমন একটা গ্রন্থি যেটা ভিতরে ক্ষরণ করে। এখন এখন তোমরা চিন্তা করতে পারো ভাই ভিতরে মানে কি, কিসের ভিতরে বোঝাচ্ছে, তাহলে তাই না? তাহলে আমরা এখানে রেফারেন্স ধরবো ভিতরে দিয়ে, হচ্ছে ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলস মানে হচ্ছে কি আমাদের রক্তনালী। এই রক্তনালীটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরবো, যে রক্তনালীর ভিতরে হলে আমরা বলবো কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, রক্তনালীর বাইরে যদি হয় তাহলে আমরা বলবো এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে আমরা রেফারেন্স কি রক্তনালী, ঠিক আছে? তাহলে এটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এটার অন্য নাম কি হবে বলো তো? আমরা বলছি ভিতরে ক্ষরণ, তার মানে হচ্ছে আমরা ভিতরে মানে বলি অন্তঃক্ষরা গ্রন্থি, এটার বাংলা যদি বলি তাহলে, কারণ এই যে অন্তঃক্ষরণ মানে খরা খরা গ্রন্থি, এটাকে অন্য নামে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। এটাকে আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, সেটাকে বলা হয় অনাল গ্রন্থি, অনাল গ্রন্থি। কেন অনাল গ্রন্থি বলা হয় দেখো তো, নাল, নাল মানে হচ্ছে নালী, সরি নালী, ঠিক আছে? আর গ্রন্থি তো গ্রন্থি। আর অ মানে সবসময় এ বা অ, এই দুইটা দিয়ে সবসময় বোঝায় বায়োলজিতে না। তাহলে কি বোঝাইলো বলো তো? না নালী মানে নালী নাই। তাহলে তার মানে এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থির কোনো নালী আছে? তাহলে এদের কি থাকে? নালী থাকে না, এটা হচ্ছে এদের একটা বৈশিষ্ট্য। তাহলে বলো এই আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কোনো নালী থাকে? থাকে না। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন দেখো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমাদের অনেকগুলো আছে, যেমন এক্সাম্পল আমরা দেই, এগুলো তোমরা সুন্দর মতো নোট করে নিবে। আমি এখানে এলোপাতাড়ি লিখে ফেলতেছি, তোমরা সিস্টেম করে সব কিছু নোট করে নেবে। যেমন হচ্ছে ধরো পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি, আচ্ছা তোমাদের জন্য বাংলায় লিখি তাহলে তোমাদের জন্য ইজি হয়। পিটুইটারি, পিটুইটারি গ্রন্থি আমাদের ব্রেনে যে মস্তিষ্কের যে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিটা থাকে, এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি। দেন আরও তোমরা দিতে পারো থাইরয়েড গ্রন্থির নাম শুনছো তোমরা, তাই না? থাইরয়েড গ্রন্থি। দেন আরও অনেক ধরনের গ্রন্থির নাম আছে, যেমন হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি, যেটা হচ্ছে আমাদের কোথায় থাকে? আমাদের কিডনির উপরে থাকে। যদি এটা যদি হয় আমাদের কিডনি, এই যে ধরো এটা হচ্ছে আমাদের কিডনি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কিডনি, ধরো এই যে দিক দিয়ে, এই যে কিডনির উপরের অংশ হচ্ছে আমাদের একটা গ্রন্থি থাকে, এই যেটা, যেটা আমি এটা কি কালার দিলাম, যে খয়েরি কালার দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি। তো এটার নাম যেমন অ্যাড্রেনাল, যে অ্যাড্রেনাল, অ্যাড মানে বোঝায় হচ্ছে পাশাপাশি, অ্যাড মানে পাশাপাশি বোঝায় বা উপরে বোঝায়, অ্যাড মানে উপরে, অ্যাবাব বোঝায়, সরি অ্যাবাব। তার রেনাল মানে হচ্ছে কি আমরা জানি কি কিডনি, তাই না? তাহলে অ্যাড্রেনাল মানে কি কিডনির উপরে থাকে, যে যেটা হচ্ছে কিডনির উপরের গ্রন্থি, এটাকে জন্য অ্যাড্রেনাল গ্রন্থি বলা হয়। তাহলে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল থাকবে। এবার আসো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা দেখতে কীরকম এবং তার কাজ কী সেটা আমরা আগে দেখি। দেখো শুরুতে আমি যদি, আমরা যেহেতু আগে রেফারেন্স হিসেবে আমরা বলছি যে অন্তঃক্ষরা মানে ভিতরে করণ, কাকে আমরা কাকে রেফারেন্স ধরছি? আমরা ব্লাড ভেসেল বা রক্তনালীকে। তাহলে আমরা একটা রক্তনালী আঁকি, আগে ধরো এই যে আমরা হচ্ছে, এটা হচ্ছে আমার একটা রক্তনালী, ঠিক আছে? তোমরা এগুলো সুন্দর মতো আঁকবা, আমার আঁকা কিন্তু অতটা সুন্দর হচ্ছে না এখানে ট্যাবের মধ্যে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এই যে রক্তনালী, এখানে আমাদের আরবিসি আছে, ধরো এই যে আমাদের আরবিসি আছে, এখানে অনেকগুলো রক্ত আছে, এগুলোকে আমরা, আচ্ছা আরবিসিকে আমরা এখানে ছোটো করে দিলাম, এগুলো হচ্ছে আমাদের আরবিসি, ঠিক আছে? রাইট, এটা হচ্ছে আমাদের আরবিসি, কারণ মেনলি আরবিসি দেখাই যেহেতু এগুলো বেশি করে থাকে এখানে, ঠিক আছে? রক্তনালী। আমরা এখানে কিছু সেল দেখবো, আমরা বলছি গ্ল্যান্ড হচ্ছে স্পেশাল কালেকশন অফ সেল। তাহলে আমরা এখানে ধরো এখানে অনেকগুলো সেল আমরা এখানে আঁকতেছি, দেখো যে এখানে একটা কালেকশন বোঝাচ্ছে আমরা সেলের, যে ধরো এগুলো সেল সব, ঠিক আছে? এগুলো সব সেল। দেন আমরা ধরি এখানে আমার আরও একটা সেল আছে, বা এখানে একটা সেলই দেই, ধরো আমার এখানে একটা স্পেশাল টাইপ অফ সেল আছে, দেখো যেটা সেল আছে এগুলো কেমন বুঝবো? এই যে নিউক্লিয়াস দিয়ে দিলাম আমি, তাহলে এটা সেল হয়ে গেল, কারণ সেল হতে গেলে নিউক্লিয়াস মাস লাগবে অথবা ক্রোমোজোম বা ডিএনএ লাগবে, এটা একটা সেল হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এখানে আরেকটা সেল আঁকতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা সেল আঁকতে পারি, যেটা এই যে ধরলাম আমি সেলটা এই পাশে, ঠিক আছে? এটা আমাদের আরেকটা সেল। এখন আমরা সেলের নামকরণ করি, রাইট? এটা তো নিউক্লিয়াস দিলাম,
সেলের আমরা নামকরণ করি, এগুলো হচ্ছে এগুলাকে আচ্ছা এর আগে আমরা দেখি সেলের কিছু রিসেপ্টর থাকে। দেখো এই সেলের ধরো একটা রিসেপ্টর আছে, সেটা হচ্ছে কীরকম, অন্য কালার দিই, তাহলে এটা হচ্ছে আমার রিসেপ্টর আছে, ধরো এরকম রিসেপ্টরটা, এটা হচ্ছে আমার সেলের রিসেপ্টর। ঠিক আছে, একটু ভালো মতো বুঝো ভাইয়ারা, একবারে ক্লিয়ার হয়ে যাবে। এই সবগুলা টপিক আমি ইনশাল্লাহ তোমাদের একদম ক্লিয়ার করে দিব। আচ্ছা এটা একটু মোটা হয়ে গেছে, আমরা এই যে এটা হচ্ছে আমাদের রিসেপ্টর। এখানেও ধরো আরেকটা সেম রিসেপ্টর আছে আমাদের। সেলে কোনো কিছু বাইন্ড হইতে গেলে বুঝছো এখানে রিসেপ্টর লাগে, সো রিসেপ্টর আছে এটা। দেন এটাতে আমার রিসেপ্টর আছে, সেটা কীরকম দেখো, এই যে 3 কোণ আকৃতির। ওকে, এই রিসেপ্টরে কিছু এসে বাইন্ড হয়, ঠিক আছে। এখানেও সেম আমার 3 কোণ আকৃতির রিসেপ্টরটা এখানে আছে আমার। ওকে, বুঝছো? রিসেপ্টর থাকা মানে কি, আমার এখানে সেটা রিসিভ করবে কিছু একটা, তাই না? আচ্ছা, তাহলে দেখো এবার এই যে ধরলাম আমি এই সেল থেকে, যে এটা আমি একটা অন্য কালার ইউজ করি, সেটা হচ্ছে এই যে এটা ইউজ করি, যে দেখো এই যে সেল আমরা বলছি সিক্রেশন হয়, এই যে এন্ডোক্রাইন বলছি না আমরা এখানে, এই যে সিক্রেশনের কথা বলছি না, এই যে সিক্রেশন হচ্ছে, ধরো ওই যে প্রত্যেকটা সেল সিক্রেশন করতেছে এখানে, তাহলে সিক্রেশন করে ওদের আমরা বলছি এখানে কোনো নালি থাকে না, তার মানে এরা কোথায় যাবে, ডিরেক্টলি সিক্রেশন করে ব্লাডে যাবে। ধরলাম আমি এই যে এটা একটা সিক্রেটরি অর্গান, মানে বেসিক অর্গান, এই যে এই সেলটা সিক্রেট করে আমার এই জিনিসটাকে এখানে রক্তে পাঠিয়ে দিল, তাই না? ধরো এই সেল এগুলোও সেম এখানে সিক্রেশন করবে ব্লাডে, এই যে ধরো এটা একটা সিক্রেশন করলো, তাহলে আমার এই দুইটা সেল, এই যে এই গ্ল্যান্ডটা, এগুলো হচ্ছে গ্ল্যান্ড, কারণ এগুলো হচ্ছে কালেকশন অফ সেল, তার মানে এগুলো হচ্ছে গ্ল্যান্ড। তাহলে এই গ্ল্যান্ডটা যখন আমার এখানে কি করছে, সিক্রেশন করছে, তার মানে এটার নাম হবে যে ব্লাডের ভিতরে, তাহলে এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড এটাকে নাম দিব আমরা, কারণ কি আমরা এখানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড নাম দিয়ে দিলাম, কারণ হচ্ছে এখানে এরা সিক্রেশন করতেছে, তাই না? এগুলা কালারটা একটু বোঝা যাচ্ছে না, এই যে এটা হচ্ছে আমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে, কারণ বহিঃকরা গ্রন্থি, এটা সরি অন্তঃকরা গ্রন্থি, কারণ এই যে ক্ষরণটা সে কোথায় করতেছে, ব্লাডের ভেতরে করতেছে, তাই না? এখন এই যে সেলগুলো আছে এগুলোর আমরা একটা নাম দিই, এই সেলগুলো যেহেতু সিক্রেশন করতেছে, তাহলে আমরা এখানে দিব সিক্রেটরি সেল, কারণ এগুলো সিক্রেশন করতেছে। কোন সেলটা, এই যে এই সেলটা, ধরো এই যে এই সেলটা হচ্ছে আমার সিক্রেটরি সেল, এই যে সেলটা, কারণ এই সিক্রেশন করে এই যেখানে ব্লাডের মধ্যে পাঠিয়ে দেবে। এখন হরমোনের এটাকে বলা হচ্ছে হরমোন, বুঝছো? এই যে আমরা যখন অন্তঃকরা গ্রন্থি থেকে কোনো সিক্রেশন হয়, এটাকে আমরা স্পেশালি নাম দেই, সেটার নাম হচ্ছে হরমোন। তার মানে এই যে জিনিসটা, এটার নাম কি, আমার হরমোন, ঠিক আছে। এই হরমোন যে সিক্রেশন করলো, এটার একটা কাজ আছে, এই হরমোন অবশ্যই কাজ আছে না। হরমোনের কাজ হচ্ছে কি, দেখো হরমোনের কাজ হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কি করবে, দূরবর্তী অঞ্চলে গিয়ে কাজ করে। ধরো আমার হচ্ছে, ধরো এই একটা হাড় আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা অস্থি, ঠিক আছে। এই অস্থির মধ্যে আমার এখানে বোন মেরো আছে, তাই না? তোমরা সবাই জানো যে আমাদের অস্থির মধ্যে বোন মেরো থাকে, এই যে এখানে হচ্ছে রেড বোন মেরো আছে, এখান থেকে কিন্তু আমাদের কি হয়, আরবিসি প্রোডাকশন হয়, তাই তো? এই যে আরবিসিটা প্রোডাকশন হয়, তাই না? এই আমার আরবিসি প্রোডাকশনের জন্য আমার এখানে একটা সিগন্যাল পাঠানো লাগবে। এই সিগন্যালটা কে পাঠাবে? একটা হরমোন পাঠাবে। এই যে হরমোনটা প্রডিউস হলো, এই যে হরমোনটা এসে আমাদের এখানে কি করবে, হরমোনটা এসে এখানে আমাদের এই যে এখানে হরমোনটা এসে কাজ করবে, ধরো এখান থেকে হরমোনটা এসে এখানে কাজ করবে, তখন কি হবে, আরবিসিটা আমার অনেক বেশি আরবিসি এখানে প্রডিউস হবে, এই যে অনেকগুলো আরবিসি আমার এখানে প্রডিউস হতে থাকবে, ঠিক আছে। হরমোনের কাজ হচ্ছে কি, দূরবর্তী অঞ্চলে গিয়ে কাজ করা। কি কাজ করে সে হচ্ছে সিগন্যাল দেয়, সিগন্যাল পাঠায়। কিসের জন্য? সেটা হচ্ছে কাজের জন্য সিগন্যাল পাঠায়, যে তার যেটা দরকার, যেমন আমরা বোন মেরুর ক্ষেত্রে দরকার, আমাদের যে শুক্রাশয় ডিম্বাশয় আছে, এদের মধ্যে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হবে, এগুলোর জন্য হচ্ছে কাজ পাঠায়। ধরো কোনো একটা মাসেল কন্ট্রাকশন করা লাগবে, তোমার কোনো একটা পেশি তুমি টানবা, হাত কাজ করবা, এটার জন্য সিক্রেশন পাঠাই। তারপরে তোমার ভালো লাগে যে কাজ করে, এগুলোর জন্য হচ্ছে সিক্রেশন পাঠায়। এগুলো হচ্ছে হরমোন কন্ট্রোল করে। তাহলে এখন দেখো হরমোন যে দূরবর্তী অঞ্চলে কাজ করে, কিভাবে করে সেটা তো আমরা অলরেডি বলতেছি। দেখো এই যে হরমোনটা, এই যে এখানে ব্লাডে যে আসলো, এই যে হরমোনটা, এটা কি করবে, যে ব্লাড দিয়ে হচ্ছে যাবে আমাদের এদিক দিয়ে বরাবর আমাদের যাইতে থাকবে। যাই ধরো আমার এই সেলের সাথে, এখানে দেখো আমরা দুইটা সেল পাইছি, এটা হচ্ছে 1 নাম্বার সেল,
আমাদের এটা হচ্ছে 2 নাম্বার সেল, তাই না? কোন সেলে বাইন্ড করবে দেখো, এটা রিসেপ্টর সাইট আছে না, এই যে হরমোনগুলো গোলাকার, এই যে দেখো রিসেপ্টর সাইটের সাথে হচ্ছে আমাদের খুব সুন্দর মতো বাইন্ড হয়ে গেল না, ঠিক না? দেখছো এই যে হরমোনটা হচ্ছে সুন্দর মতো বাইন্ড, বাট এখানে দেখো এটা হচ্ছে ক্রস আকৃতির, দেখছো ত্রিভুজ আকৃতির, কিন্তু আমার হরমোনটা ত্রিভুজ ছিল না। তার মানে এখানে হচ্ছে আমার এই যে হরমোনটা এখানে আমাদের এখানে বাইন্ড করতে পারবে না, এখানে অন্য হরমোন লাগবে, ঠিক আছে? তার মানে এই যে ধরলাম আমি এই নাম্বার সেল থেকে আমার এখানে এই যে এই হরমোনটা রিলিজ হইলো এখানে, এই যে কালো, তাহলে এইটা এসে কাজ করবে এই যে এখানে বাইন্ড হবে, এটা এসে বাইন্ড হবে হচ্ছে আমার এইখানে। বুঝতে পারছো? ক্লিয়ার এখন কনসেপ্ট? এই হচ্ছে হরমোনের কাজ। এই হরমোনটা যে এদিকে যাচ্ছিল আমার, এই হরমোনটা এই যে এটা এখানে বাইন্ড হবে, এটা এখানেও বাইন্ড হতে পারবে, তখন হচ্ছে এই সেলের উপরে তখন এটা কাজ করবে, ঠিক আছে? তখন আমরা এই সেলটাকে কি বলবো বলো তো? এটা যদি এই সেলটা যদি সিক্রেশন করে, সিক্রেটরি সেল, এটার নাম কি? এটা হচ্ছে আমার টার্গেট সেল। টার্গেট সেল মানে হচ্ছে এই যে এই সেলে গিয়ে সে কাজ করবে। বুঝতে পারছো? এই যে সিক্রেটরি সেল থেকে সিক্রেশন হইলো, ব্লাড দিয়ে গেল, গিয়ে রিসেপ্টর সাইটের সাথে বাইন্ড করলো, কার সাথে? এই যে আমাদের যে টার্গেট সেলটা আছে, টার্গেট সেলের সাথে বাইন্ড করলো। বাট এটার সাথে সেল 1 এর সাথে বাইন্ড করলো, 2 এর সাথে বাইন্ড করতে পারে না কেন? সেল 2 এর যে রিসেপ্টর সাইট ছিল সেটা ছিল একদম ত্রিভুজ আকৃতির, বাট আমাদের হরমোনটা রিসেপ্টর সাইটের সাথে মিলে না। এজন্য যদি কোনো এরকম আকৃতির, যদি মানে এটা আকৃতিটা বুঝলাম তোমার ইজির জন্য, মানে রিসেপ্টর সাইটের সাথে মিলতে হবে, তাইলে তুমি এই টার্গেট সেলের সাথে বাইন্ড করতে পারো। তাহলে এটা হচ্ছে কি আমাদের, তাহলে এটার নাম দিব আমরা নন টার্গেট সেল, ঠিক আছে? কারণ এটার সাথে তো আমার মিললো না, ওই যে ওইটার সাথে মিলল। বুঝতে পারছো? এই হচ্ছে হরমোনের কাজ। হরমোনের আরও অনেক কাজ আছে, সেটা হচ্ছে আমাদের কি শুক্রাণু উৎপাদন করে, শুক্রাণু ডিম্বাণু উৎপাদন করে, দেন আরও আছে আমাদের যে ভালো লাগার অনুভূতির কাজ করে, অনুভূতির কাজ করে, মানে অনুভূতি যে তোমার যে ভালো লাগতেছে খারাপ লাগছে এগুলো সবে হরমোন মানে কন্ট্রোল করে আর কি, ঠিক আছে? তারপর যদি কোনো একটা ধরো এই গ্ল্যান্ডটা এখান থেকে আরেকটা গ্ল্যান্ডে সিক্রেশন হওয়া লাগবে, তাহলে অন্য গ্ল্যান্ডে গিয়ে কাজ করতে পারে, অন্য গ্ল্যান্ডে বা গ্রন্থিতে গিয়ে সিগন্যাল পাঠিয়ে কাজ করতে পারে, তাই না? কাজ করতে পারে। এগুলা তোমরা বেসিকগুলো বুঝে নাও, তাহলে হচ্ছে তোমাদের জন্য ইজি হয়ে যায়। তাহলে এই গেল আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কাহিনী। বুঝতে পারছো আশা করি? ওকে, দেখো আমি আরেকটু রিভাইজ করে দিই যে সিক্রেশন হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে ভিতরে বলতে আমরা কাকে রেফারেন্স ধরছি? আমরা রেফারেন্স ধরছি ব্লাড ভেসেলকে, মানে রক্তনালীর ভিতরে হয় সিক্রেশন হয়েছে। এটার অন্য নাম অন্তঃকরা কেন হলো? রক্তনালীর ভিতরে হয়। এটার অনাল গ্রন্থি কেন হলো এটার অন্য নাম? কারণ হচ্ছে এটার কোনো নালী থাকে না। তো নালী না থাকলে কীভাবে সে ট্রান্সপোর্ট করবে? সে হচ্ছে ব্লাড ভেসেল দিয়ে ব্লাড দিয়ে যাবে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করবে টার্গেট সেল অনুযায়ী, এবং তার কাজ কি আমরা বললাম, এবং একটা উদাহরণও দিলাম তোমাকে আরবিসি প্রোডাকশনের, যে হরমোন এখানে যে কাজ করতেছে, যে হরমোনটা এসে এখানে কাজ করতেছে, যার কারণে আমার আরবিসি প্রোডাকশন হচ্ছে অনেক বেশি, ঠিক আছে? এবার আসো আমরা আরেকটা পেজ নিয়ে নেই আমরা। এবার আমরা দেখবো হচ্ছে আমাদের যে এক্সোক্রাইন গ্ল্যান্ড আছে, এক্সোক্রাইন গ্ল্যান্ড নিয়ে আমরা দেখি এবার, ঠিক আছে? ওকে, এবার আমরা আরেকটু দেখি যেটা এক্সোক্রাইন গ্ল্যান্ড নিয়ে দেখবো আমরা, ঠিক আছে? আমরা এখানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে দেখছি। এবার 2 নাম্বার যেটা, সেটা আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড। এগুলো তোমরা আসলে একটা জিনিস আমি বলি, তোমরা যদি শর্টকাট ওয়ে শেখার চেষ্টা করো, যে তোমাদের বইয়ে যা আছে খালি লাইন বাই লাইন মুখস্থ করবা, তাহলে আসলে তোমার পড়াশোনা হবে না, লং লাস্টিং হবে না। তোমরা যদি বেসিক পড়ো মজা পাবা, বুঝতে পারবা, অনেকদিন মনে থাকবে, ঠিক আছে? এজন্য হচ্ছে তোমাদের যে এগুলো জানা লাগবে এভাবে, ঠিক আছে? তো এই জন্য সময় লাগলে একটু ধৈর্য ধরে শিখতে হবে। বুঝতে পারছো? একটু সময় নিয়ে যদি শিখো বেসিক সহ, তোমার অনেক দিন কাজে লাগবে। বিশেষ করে তোমরা যারা অবশ্যই যেহেতু এগুলো মেডিকেলের জন্য পড়াশোনা করতেছো বা ভার্সিটিতে, তোমার এগুলো লাগবে। আর বেসিক জিনিস তুমি জানলে সবসময় পড়াশোনা মজা পাবে, ঠিক আছে? একটু সময় লাগলেও এগুলো হচ্ছে মনোযোগ দিয়ে একটু দেখো, তাহলে হচ্ছে ভালো লাগবে, ঠিক আছে? আমি জানি অনেকে অনেক শর্টকাট দেখায়, খুবই দ্রুত 1 ঘন্টা 2 ঘন্টা একটা চ্যাপ্টার শেষ করে দেয়, আসলে এভাবে তোমার পড়ার কিছুই হবে না, ঠিক আছে? এই জন্য বেসিক থেকে তুমি জানবা, কোরিলেশন করবা একটার সাথে একটা, তাহলে দেখবা পড়াশোনা আসলে মজার, অনেক কিছু বুঝতেছো। কারণ এগুলো জুলজি জিনিস, আমাদের শরীরের জিনিস, সুতরাং তুমি জানলে এখানে ক্ষতি কি, তাই না? আচ্ছা, দেখো আবার এটাকে আমরা ভাঙি। দেখো গ্ল্যান্ড মানে তো অবশ্যই তোমরা জানো গ্রন্থি, ক্রাইন মানে আমি আগেই বলছি সিক্রেশন বোঝাই, মানে ক্ষরণ বোঝায়। আর এক্সো মানে তোমরা জানো, এক্সো মানে আউটার মানে হচ্ছে কি বাইরে। তাহলে বলো বাইরে সিক্রেশন করে যে গ্রন্থি, সেটাকে বলা হচ্ছে আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড। এটাকে তাহলে অন্য নাম আমরা কি নাম দেই? অন্য নাম হচ্ছে, যেহেতু বাহিরে ক্ষরণ করতেছে, তাহলে এটাকে আমরা বলি আমাদের বহিঃক্ষরা গ্রন্থি, রাইট? কারণ বাইরে ক্ষরণ করতেছে। এখন এখানে বলো রেফারেন্স হিসেবে আমরা কি বলছিলাম? সবসময় রেফারেন্স হিসেবে ছিল আমাদের ব্লাড ভেসেল,
বা এটাকে আমরা বাংলা কি বলি, রক্তনালী। আমরা রক্তনালীর বাইরে সিক্রেশন হচ্ছে। আচ্ছা চলো এবার আমরা দেখি যে এটা কেমন। ধরলাম আমরা অবশ্যই যেহেতু রক্তনালীর বাইরে, এটা একটা রক্তনালীকে আমরা রেফারেন্স হিসেবে আঁকতে হবে, তাই না? এই যে আমরা হচ্ছে একটা রক্তনালী এঁকে নিলাম, রক্তনালী অবশ্যই লাল হয়, এই কারণে আমি লালটা আঁকলাম। ঠিক আছে, তোমরা আবার ভাববো না যে লাল কেন আঁকছি। এই যে ধরলাম আমি এটা রক্তনালী আমার, এই যে আরবিসি তাকে একটু বড় করে আরবিসি দিয়ে দিলাম আমি। ঠিক আছে, এই হচ্ছে আমার রক্তনালী। এখানে অনেক রক্ত আছে, ডাব্লিউবিসি আছে, প্লেটলেট আছে, সব কিছু তোমরা জানো। আচ্ছা এরপরে আমাদের যে সেলগুলো থাকবে, যে ধরলাম আমরা বলছি যে গ্রন্থি কখন হয়, এটা কালেকশন অফ সেল, অনেকগুলো সেল থাকবে। তাইলে আমি ধরলাম এই যে অনেকগুলো বড় বড় আমি সেলের এখানে কালেকশন দিয়ে দিলাম। দেখো অনেকগুলো সেল আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা তোমাদের আরো সহজ হয় আমি যদি এইভাবে বুঝাই। ঠিক আছে, যেভাবে যদি বোঝায় তাহলে আর তোমাদের জন্য সহজ। দেখো এখানে আমি অনেকগুলো সেল আঁকতেছি, এই যে এগুলো হচ্ছে একটা সেল, এই যে এখানে অনেকগুলো আমরা সেল পাইছি, তাই না? এটা একটা সেল দিলাম আমি। ঠিক আছে, এখন তোমাদের জানা লাগবে এটাকে, এই যে সরি আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। দেখো এক্সোক্রাইন গ্ল্যান্ড, এটাকে অন্য আরেকটা নামে রাখা হয়, সেটার নাম হচ্ছে কি সনাল গ্রন্থি। আমরা ওটাতে যেহেতু অনাল গ্রন্থি দেখছিলাম, এখানে হচ্ছে সনাল গ্রন্থি। তাহলে আমি আগে বলছি সনাল, মানে সাথে কি আছে, নালী, নালী আছে। তাহলে নালী সাথে নালী আছে এই গ্রন্থি, তাহলে এটা নালী অবশ্যই থাকবে, তাই না? এটাকে এক্সোক্রাইন গ্ল্যান্ডকে সনাল গ্রন্থি বলা হয়। তাহলে যে আমাদের নালী আছে, আচ্ছা এগুলো যে সেল আমরা কীভাবে বুঝবো? এই যে নিউক্লিয়াস, এই যে আমাদের নিউক্লিয়াস, এই যে আমরা নিউক্লিয়াস দিয়ে দিলাম সুন্দর মতো, হয়ে গেল। এবার আমরা যে এটা সনাল গ্রন্থি, এটা নালী আছে, আমরা এটা অবশ্যই নালী দিব, তাই না? এই যে ধরলাম এখান থেকে একটা নালী এখানে বেরোয় এখানে আসলো, এখানে একটা নালী এখানে বেরিয়ে আসলো, এটা নালী এখানে আসলো। ঠিক আছে, এটা নালী এখানে মিলিত হইলো, ধরো এটা নালী এসে এখানে মিলিত হইলো, দেন এটা নালী এখানে মিলিত হইলো। দেখো সবগুলা নালী এখানে মিলিত হয়ে এখানে ওপেন করছে না, যেখানে ওপেন করছে না, দেন একটা দেখো বড় নালী, যে এটা বড় নালী হয়ে আমার নিচের দিক নামছে, এগুলো হচ্ছে নালী সব। তাহলে এই নালীটা গিয়ে এখান থেকে যে আমাদের সিক্রেশনটা হবে, এখান থেকে সিক্রেশন হবে অবশ্যই, এই যে এখান থেকে সিক্রেশন, নালী বেয়ে সিক্রেশনগুলো এখানে আসবে, তাই না? এই যে সিক্রেশনগুলো এখান থেকে, এই যে নালী বেয়ে সিক্রেশনগুলো আমার এখানে কোনো একটা জায়গায় কাজ করবে, তাই না? তাই ধরে নিলাম আমি এই যে আরেকটা এখানে সেল আছে বড়, এটার উপর আমার কাজ করা লাগবে, এখানে হচ্ছে আমার কাজ করা লাগবে। এটা একটা সেল, এই যে সেল আমি ধরে নিলাম। তাহলে এই যে সিক্রেশনটা হইলো, এই সিক্রেশনটা এসে এখানে কাজ করবে, অবশ্যই রিসেপ্টর সাইড আছে, তাই না? তো ধরে নিলাম এই রিসেপ্টর সাইডের সাথে এখানে সে বাইন্ড করলো, রিসেপ্টর সাইড আমি দেখাইলাম না, বাট এখানে বললাম বাইন্ড করলো। বাইন্ড করে আমার এখানে সেলের সাথে আমার এখানে কি করবে বলো? এখানে ফাংশন করবে না, মানে কাজ করবে না? তাহলে এখানে আমার সেলের সাথে এখানে ফাংশন করতেছে। তাহলে দেখো তো এই যে সিক্রেশনটা হইলো, এই যে আমরা যে সিক্রেশনটা বললাম, এই যে এগুলো হচ্ছে কি সিক্রেশন, এই যে সিক্রেশন, এই সিক্রেশনগুলো কি কোনো কারণে ব্লাডের মধ্যে গেল? এই যে ব্লাড তো এখানে, ব্লাড ভেসেল তো এখানে, সে তো এদিকে যাইলো না, এদিকে গেছে যায় না, কিন্তু সে আসছে এইদিকে আসলো, সেলের দিকে আসলো, এদিকে আসছে, তাই না? তাহলে এইগুলো হচ্ছে রক্তনালীর বাইরেকরণ হয় এবং পাশাপাশি কোনো একটা কোষে কাজ করে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? আমাদের সনাল গ্রন্থি বা বহিঃকরা গ্রন্থি। বহিঃকরা গ্রন্থি কেন বলতেছি আমরা? রক্তের নালীর বাইরেকরণ হচ্ছে। সনাল গ্রন্থি কেন বলতেছি? কারণ তার নালী আছে, যে নালী বেয়ে আসতেছে এবং সে কাজ করতেছে। এখন তোমার বিষয় হচ্ছে এই যে সিক্রেশনটা হইলো, এই যে সিক্রেশনটা যে হইলো, এই যে এই সিক্রেশনটার নাম হচ্ছে আমাদের এনজাইম। সহজ ভাষা বলতে গেলে এই সিক্রেশনটার নাম হচ্ছে আমার এনজাইম। তো এনজাইমের কাজ কি? এনজাইমের মেইন একটা কাজ বলতে গেলে তুমি বলবা হচ্ছে আমাদের ডাইজেশনে কাজ করে। কারণ দেখো আমাদের ডাইজেশন যে পরিপাক নালীতে হয়, পরিপাক নালী কিন্তু একটা রক্তনালী না, জাস্ট পরিপাক নালী, এবং পরিপাক নালীতে এসে এখানে কিন্তু কাজ করতেছে, সে হচ্ছে ডাইজেশনে হেল্প করতেছে। ঠিক আছে, ডাইজেশনে হেল্প করতেছে, এই হচ্ছে আমাদের এনজাইমের মেইনলি কাজ। এইখানে আর বেশি কিছু জানা লাগবে না। তো হরমোন এবং এনজাইমের মধ্যে তোমরা আশা করি ডিটেলসে সব কিছু বুঝে গেছে, এবং আমি তোমাদের ফিগার সহ সব কিছু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আর প্যারাক্রাইন যেটা, আচ্ছা দেখো প্যারাক্রাইন নিয়ে আমি জাস্ট একটু এক লাইন বলি, এটা তোমাদের লাগবে না বাট আমি তাও বলি যে প্যারাক্রাইন গ্ল্যান্ড, দেখো নামটা ভাঙো তাহলে হলে বুঝতে পারবা। গ্ল্যান্ড মানে তো গ্রন্থি তোমরা জানো, আর ক্রাইন মানে জানোই যে সিক্রেশন, আর প্যারা মানে প্যারা ওয়ার্ডটা দিয়ে তোমরা জানবা হচ্ছে প্যারালাল বা হচ্ছে পাশাপাশি বোঝায়, প্যারালাল বা হচ্ছে এটাকে বোঝায় পাশাপাশি। তাহলে এমন একটা প্যারাক্রাইন গ্ল্যান্ড এমন একটা গ্ল্যান্ড যেটা হচ্ছে তার সিক্রেশন হবে, এবং ধরো এখান থেকে সিক্রেশন হলো তার পাশাপাশি একদম পাশাপাশি কোষের সাথে উপর কাজ করবে। ঠিক আছে, এটা একটা সেল, এটার উপর সিক্রেশন হলো, এই যে পাশাপাশি এটা একটা সেল, এটার উপরে গিয়ে ডিরেক্ট কাজ করবে। এটাই হচ্ছে আমাদের প্যারাক্রাইন গ্ল্যান্ড,
এতটুকুই, তোমার আর কিছু জানা লাগবে না, এটা নিয়ে জাস্ট এতটুকুই জ্ঞান থাকলেই হবে। ওকে, আমরা হচ্ছে এখন গ্ল্যান্ড সম্পর্কে আমরা ডিটেলস জেনেছি। এবার আসো পরিপাক গ্রন্থি। তাহলে এই যে গ্ল্যান্ডগুলো যে আমাদের পরিপাক গ্রন্থি অনেকগুলো আছে, দেখো লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, এগুলা গ্ল্যান্ড হইতে হলে অবশ্যই তোমার এক্সোক্রাইন বা এন্ডোক্রাইন বা প্যারাক্রাইন কিছু একটা হইতে হবে। নর্মালি এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইনই বেশি হয়, ঠিক আছে, আমাদের এগুলো নিয়ে পড়াশোনা হয়। তাহলে আমার এখন জানতে হবে যে আমরা এক্সোক্রাইন মানে বলছি যে বহিঃ করা, অন্ত করা, তাহলে আমার এখানে জানা লাগবে লালা গ্রন্থি এটা এক্সোক্রাইন এন্ডোক্রাইন নাকি দুইটাই। যদি আমরা দুইটাই হয় তাহলে আমরা যদি কোনো একটা গ্ল্যান্ড ধরো লালা গ্রন্থি দুইটাই হরমোনও সিক্রেশন করতেছে, এনজাইমও সিক্রেশন করতেছে, তাহলে তাকে আমরা বলবো কি মিশ্র গ্রন্থি। কারণ আমরা জানি যে ধরো হরমোন সিক্রেশন করলে আমরা জানি কি সেটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তাই না? আর যদি এনজাইম সিক্রেশন করে আমাদের তাহলে সেটা হচ্ছে আমরা বলি এক্সোক্রাইন। এখন যদি দুইটাই সিক্রেশন করে তাহলে আমরা তাকে বলি হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড বা হচ্ছে মিশ্র গ্রন্থি বলি আমরা একটাকে, তোমাদের বইয়ে পাবা হচ্ছে মিশ্র গ্রন্থি। তাহলে দুইটাই যদি সিক্রেশন করে এনজাইম হরমোনও, তাহলে মিক্স। আমরা এখানে অনেকগুলো দেখবো যে লালা এই যে পরিপাক গ্রন্থির মধ্যে অনেকগুলো আছে মিশ্র গ্রন্থি, অনেকগুলো আছে বহিঃকরা গ্রন্থি, অনেকগুলো আছে অন্তঃকরা গ্রন্থি, ঠিক আছে? এগুলো আমরা আস্তে আস্তে জানবো। এবার শুরুতে দেখো তো এখানে আমরা যদি এখানে যেহেতু এনজাইম হরমোন পরে ফেলছি, এখন কোনটা কোন গ্রন্থি আমরা যদি দেখি তাহলে তোমরা আপাতত ধারণা রাখো, বাট আমি ব্যাখ্যা সহ ডিটেলস বলবো। লালা যেটা সেটা হচ্ছে আমাদের বহিঃকরা গ্রন্থি। বলো বহিঃকরা গ্রন্থি তার মানে কি? আমার এখানে এনজাইম আসবে, কোনো হরমোন আসবে না, তাহলে আমাদের এই লালাটা হচ্ছে বহিঃকরা গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থিটা আসলে গ্যাস্ট্রিক গ্রন্থি, সেটাও দেখবা হচ্ছে বহিঃকরা গ্রন্থি। এখানে কোনো গ্যাস্ট্রিক গ্রন্থিটা হচ্ছে তোমার এখান থেকে অনেক সময় হরমোনও আসে, এই জন্য এটাকে মিশ্র গ্রন্থিও বলা হয়। আচ্ছা, এটাকে আমরা মিশ্র গ্রন্থি বললাম, আমি ব্যাখ্যা দিব কিন্তু অবশ্যই। এখানে এনজাইম আসবে প্লাস আমাদের হরমোন আসবে, কারণ আমরা মিশ্র গ্রন্থি বলছি, তাই না? অগ্নাশয়, আমরা অগ্নাশয়কে কি বলি? আমরা অগ্নাশয়কে বলি মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি। কারণ কেন বলতো, আমরা এখানে এনজাইম পাই, সাথে হচ্ছে আমরা হরমোনও পাই। আর যকৃৎ, যকৃৎ এটা অবশ্যই মিশ্র গ্রন্থি, কারণ কি আমরা এনজাইম পাই সাথে হচ্ছে হরমোন পাই, ই প্লাস এইচ লিখছি আমি। আন্তরিক গ্রন্থি, এটাকে আমরা শুধুমাত্র বলি বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। কেন? এটাতে শুধুমাত্র আমরা এনজাইম পাই। তাহলে দেখো আমরা এই যে লালা গ্রন্থি এবং আন্তরিক গ্রন্থি এই দুটাকে আমরা বহিঃক্ষরা পাচ্ছি, আর বাকিগুলোকে আমরা মিশ্র গ্রন্থি পাচ্ছি। তোমরা গ্যাস্ট্রিক গ্রন্থিটাকে মিশ্র গ্রন্থি অনেক জায়গায় বলে না, বাট আমি বলতেছি কেন সেটার একটা আমি ব্যাখ্যা অবশ্যই দিব আমরা যখন গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়ে পড়াশোনা করবো। তা আমরা আজকে পরিপাক গ্রন্থির মধ্যে আমরা মেইনলি বলছি, আমাদের টপিক হচ্ছে আমাদের লালা গ্রন্থি এবং মুখের পরিপাক। তাহলে আমরা লালা গ্রন্থিটা বোঝার জন্য, সুবিধার জন্য, আমাদের পড়াটা সুবিধা হওয়ার জন্য, পরিপাকে আমরা যেন ভালো একটা কনসেপ্ট নিয়ে আগাইতে পারি, এই জন্য আমি তোমাদের গ্ল্যান্ড নিয়ে ডিটেলস ধারণা দিচ্ছি। এখন আসো আমরা আমাদের মেইন আজকে পড়ার টপিকে, সেটা হচ্ছে আমাদের লালা গ্রন্থি, ঠিক আছে? আসো এবার আসো লালা গ্রন্থি বা সালাইভারি গ্ল্যান্ড বলা, এই যে আমি এখানে লিখে দিলাম লালা গ্রন্থি বা সালাইভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থি। এই হচ্ছে আমাদের আজকের পড়ার মেইন টপিকে আমরা ঢুকে গেলাম, ঠিক আছে? দেখো তো সালাইভারি গ্ল্যান্ড তোমরা সবাই জানো, লালা গ্রন্থি। আচ্ছা, আমি এখানে আগে তোমাদের বইয়ে কি আছে এটা একটু দেখি। পরিপাক গ্রন্থিতে ভূমিকা, যে লালা গ্রন্থি আজকে আমাদের মেইন পড়ার টপিক, যে লালা গ্রন্থি। দেখো লালা গ্রন্থির মধ্যে কি বলছে, মুখের দুই পাশে টোটাল 3 জোড়া লালা গ্রন্থি বিদ্যমান, ঠিক আছে? দুই পাশে টোটাল 3 জোড়া মানে 6টা লালা গ্রন্থি। এগুলো হচ্ছে এপিথেলিয়াম আবৃত গোল থাকে, এই যে অসংখ্য থলি নিয়ে গঠিত। আমরা বলছি গ্রন্থি মানে থলি থাকে, থলির মধ্যে অনেকগুলো সেল থাকে, যে অনেকগুলা লালা গ্রন্থি এপিথেলিয়াল সেলে ডিম্বাকার যে রস নিঃসরণ করে অসংখ্য থলি নিয়ে গঠিত। এদের দুই ধরনের সেল থাকে, একটা সেরাস, একটা হচ্ছে মিউকাস থাকে আমাদের, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের দেখো এরপর হচ্ছে নালীগুলো, এই হচ্ছে 3টা লালা গ্রন্থির নাম, প্যারোটিড গ্রন্থি, সাবমেন্ডিবুলার গ্রন্থি, দেন হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, ঠিক আছে? আমরা এগুলো নিয়ে এখন নিজেরা পড়াশোনা করি, বই থেকে তো পড়বা তোমরা অবশ্যই, ঠিক আছে? আমি তোমাদের ইজি করে দিচ্ছি। দেখো লালা গ্রন্থি, তাহলে নামে যেহেতু লালা গ্রন্থি আসছে, তাহলে তার কাজ কি বলতো? তার কাজ হচ্ছে লালা নিঃসরণ করা, তার নাম হচ্ছে লালা গ্রন্থি, যেহেতু সেটা হচ্ছে লালা নিঃসরণ করবে, লালা নিঃসরণ করা, নিঃসরণ করা। আমরা একটা লালা গ্রন্থি আমরা কত জোড়া জানি বলো তো? সংখ্যা কয় জোড়া বলো তো? টোটাল 3 জোড়া, 3 জোড়া মানে টোটাল কয়টা? 6টি গ্রন্থি থাকে, 6টি গ্রন্থি, 3 জোড়া মানে তো 6, তাই না? সংখ্যা। এবার হচ্ছে তাহলে 3টা, এগুলোর নাম কি? প্রথম আমরা জানি হচ্ছে প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড, বাংলায় লিখি আমি তাহলে ভালো হয়, প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি, ঠিক আছে? 2 নম্বরে হচ্ছে আমরা কি পাবো? সাবলিঙ্গুয়াল এবং হচ্ছে সাবমেন্ডিবুলার, সাবমেন্ডিবুলার লিখি আগে, মেন্ডিবুলার গ্রন্থি। দেন হচ্ছে 3 নম্বরে আমরা পাবো সাবলিঙ্গুয়াল,
গ্রন্থি। আমরা সবগুলো নিয়ে ডিটেলস পড়াশোনা করবো, ঠিক আছে? আগে আসো লালা গ্রন্থি যে 3 টাইপের পাইলাম, সবগুলা তো লালা গ্রন্থি, ঠিক আছে? লালা গ্রন্থির বিশেষ বৈশিষ্ট্যটা কি সেটা আমরা আগে দেখার চেষ্টা করি। দেখো আমি একটা গ্রন্থি আঁকলাম, ধরো এটা হচ্ছে আমার একটা গ্রন্থি। আমরা আগেই বলছি কিন্তু লালা গ্রন্থির বহিঃকরা গ্রন্থি একটা, আমি এখানে কিন্তু আগে বলে আসছি, তোমরা খেয়াল করছো কিনা যে লালা গ্রন্থিটা বহিঃকরা গ্রন্থি। তাহলে বহিঃকরা গ্রন্থির ছবিটা কিরকম হবে বলো তো? এই যে এরকম একটা গ্রন্থি থাকবে, অনেকগুলো সেল থাকবে, এর মধ্যে হচ্ছে এটা ক্ষরণ করবে। আচ্ছা আজানটা শেষ হয়ে নেই, আমি পরে ক্লাস কন্টিনিউ করতে। আচ্ছা দেখো আমরা যেটা বলছিলাম টোটাল লালা গ্রন্থি হচ্ছে আমাদের টোটাল ক জোড়া? 3 জোড়া, মানে 6টা। তাহলে প্যারোটিড কয়টা দেখো? 2টা করে, সাবমেন্ডিবুলার 2টা, আর সাবলিঙ্গুয়াল হচ্ছে আমাদের 2টা। তাহলে টোটাল 6টা বা 3 জোড়া। তো এগুলো যেহেতু সবগুলাই হচ্ছে লালা গ্রন্থি, সবগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে। আমরা সবগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য না দেখে সব লালা গ্রন্থি দেখতে কেমন হয় বা কীভাবে থাকে সেটা আমরা আগে দেখি। ধরে নিলাম আমার এখানে যেহেতু এটা বহিঃকরা গ্রন্থি, এখানে হচ্ছে আমার কিছু সেল আছে, এটা হচ্ছে ক্ষরণের কাজ করে মেনলি। ধরে নিলাম এগুলো হচ্ছে আমার সেল, নিউক্লিয়াস দিয়ে দিব অবশ্যই। আচ্ছা তারপরে হচ্ছে এগুলো থেকে যে সিক্রেশনটা হবে, এই যে আমি ধরে নিলাম এই যে আমার সিক্রেশন হচ্ছে, তাহলে বলো যদি বহিঃকরা তাদের নালী আছে অবশ্যই, এই যে নালী বেয়ে আমার সিক্রেশনটা হবে, ঠিক আছে? এখানে সবগুলা একসাথে যুক্ত হবে নালীগুলো। ধরো এই যে এখানে যুক্ত হইলো, এই নালী এখানে গেল, সবগুলো একটা নালী যুক্ত হয়ে বড় নালীতে দেখো উন্মুক্ত হয়েছে, এই যে দেখো বড় এটা নালীর মধ্যে। তাহলে এগুলাই আমার হচ্ছে সিক্রেশন, ঠিক আছে? এখানে সিক্রেশন যে হয়, আমরা যেহেতু বহিঃকরা বলছি, তাহলে এখানে অবশ্যই আসবে এনজাইম সিক্রেশন হবে, তাই না? তো এখানে 2 ধরনের কোষ থাকে মেনলি। ধরো এটা একটা নীল যে কোষ, এটা একটা কোষ, ধরো একটা কালার দিলাম আমি, আর হচ্ছে আমার এই যে এটা এক ধরনের কোষ। 2 ধরনের কোষ থাকে মেনলি এখানে আমাদের যে লালা গ্রন্থিতে। একটাকে বলে আমরা সেরাস, এটাকে বলবো আমরা সেরাস কোষ। আর হচ্ছে আমাদের আরেক ধরনের কোষ থাকে, সেটার নাম হচ্ছে আমাদের মিউকাস কোষ। দেখো সেরাস যেটা আছে এটার ক্ষরণ, এটা কাজ করে হচ্ছে এনজাইম ক্ষরণ করে মেনলি, এনজাইম ক্ষরণ করে। 2 ধরনের মেনলি এনজাইম পাওয়া যায়, আমরা নাম দেখবো পরে। আর মিউকাস যেটা, সেটা হচ্ছে আমার মিউকাস ক্ষরণ করে থাকে, এটা হচ্ছে আমার মিউকাস ক্ষরণ করে থাকে, ঠিক আছে? মিউকাস কী জিনিস সেটাও বলতেছি আমি। দেখো এনজাইম যে ক্ষরণ করতেছে আমাদের, এই যে এনজাইমটা ক্ষরণ করতেছে, এনজাইম হচ্ছে টোটাল আমাদের 2 ধরনের এনজাইম এখানে ক্ষরণ হয়। একটা হচ্ছে আমাদের মল্টেজ এনজাইম, আর একটা হচ্ছে টায়ালিন। এটাকে অন্য নামে বলা হয় যে স্যালাইভারি আলফা অ্যামাইলেস, এটাকে বলা হয় অ্যামাইলেস, ঠিক আছে? এই যে টায়ালিনের অন্য নাম হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেস। তাই এখানে আমরা 2 ধরনের এনজাইম পাচ্ছি আমরা, টায়ালিন এবং মল্টেজ। এগুলো কে ক্ষরণ করতেছে বলো? সেরাস কোষগুলো হচ্ছে আমার এনজাইমগুলো ক্ষরণ করতেছে। তাহলে মিউকাস যে সেল আছে, তাহলে বলো যে এই যে সেরাস কোষ, এই যে এগুলো হচ্ছে কি ক্ষরণ করে? এনজাইম ক্ষরণ করে। কি টায়ালিন এবং মল্টেজ বা স্যালাইভারি আলফা অ্যামাইলেস ক্ষরণ করে থাকে। তাহলে আমাদের যে মিউকাস কোষগুলো আছে, এই যে আমাদের মিউকাস কোষে কি ক্ষরণ করে বলো তো? তাহলে আমরা বলছি মিউকাস ক্ষরণ করে। মিউকাস কি জিনিস? সেটা হচ্ছে পিচ্ছিল তরল। এগুলোর কাজ আছে মিউকাসের, একটা দেখতে হচ্ছে পিচ্ছিল তরল, যেটা হচ্ছে খাদ্যের সাথে, মানে এক কথায় খাদ্য পরিপাকে সাহায্য করে। কীভাবে সাহায্য করে সেটাও আমরা দেখব। এই হচ্ছে আমাদের লালা গ্রন্থি হিসাব। আচ্ছা এবার দেখো তোমরা ছবিতে যদি তোমরা দেখো, এটা হচ্ছে যে আমরা যে 3 ধরনের টোটাল লালা গ্রন্থি পাইছি, এগুলো হচ্ছে দেখো তোমরা, এই যে এখানে আমাদের 3 ধরনের টোটাল লালা গ্রন্থির মধ্যে এই যে দেখো আমাদের প্যারোটিড গ্রন্থি, এটা হচ্ছে আমাদের প্যারোটিড গ্রন্থি। দেখো আমরা প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল আমরা আলাদা পড়বো, বাট এটা হচ্ছে আমাদের এই যে প্যারোটিড গ্রন্থি। দেখতে কিছুটা দেখো পিরামিড আকৃতির এরকম, যদি এটাকে উল্টায় দাও তোমরা দেখবে কিছুটা দেখতে পিরামিড আকৃতি, তাই না? এদের এরকম, যেটার সাথে এটা প্রায় কম্পেয়ার করলে প্রায় সেম হয়। যে দেখো পিরামিড আকৃতি বলতে গেলে প্রায় পিরামিড আকৃতি হয়ে গেল, তাই না? এই আরেকটা দেখো এরপরে যে এটা হচ্ছে আমাদের সাব ম্যান্ডিবুলার, এই যে দেখো এই যে একটা পাইছি আমরা, তাই না? আরেকটা পাবো হচ্ছে দেখো এই যে এইখানে একটা গোলাকার বা ডিম্বাকার বলা যায়, এই যে এটা। তাহলে 3টা পাইছি আমরা। এটা হচ্ছে আমাদের সাব লিঙ্গুয়াল, সাব ম্যান্ডিবুলার, আর এটা হচ্ছে আমাদের প্যারোটিড। এখন নামগুলো যে আসলো, আমরা এবার দেখি টোটাল লালা গ্রন্থি যে আমরা বললাম, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করি। আচ্ছা লালা গ্রন্থি
গ্রন্থি। আমরা টোটাল কয় ধরনের পাইছি লালা গ্রন্থি বলো? 3 ধরনের পাইছি। এক হচ্ছে প্যারোটিড গ্রন্থি। আচ্ছা চলো প্যারোটিড গ্রন্থি নিয়ে আমরা প্যারোটিড গ্ল্যান্ড আলাদা করে আমরা জানি। দেখো নাম ভাগ করো আগে, নামের মধ্যে ভাগ করলে কি পাওয়া যায়? প্যারোটিড। তাহলে আসছে প্রথমে আসছে প্যারা, দেন ওটিড আসছে কেন? O2 থেকে আসছে, ঠিক আছে। দেন গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি। তাহলে কি বোঝালে? প্যারা মানে হচ্ছে আমরা জানি কি 500, প্যারালাল বা পাশাপাশি বোঝায়, তাই না? 500 বা পাশাপাশি, প্যারালাল বোঝায় আর কি। আর ওটো মানে মনে রাখবে একটা, এটা হচ্ছে কান বোঝায়। যেমন হচ্ছে ওটাইটিস মিডিয়া তোমরা যখন পড়ছো, তাই না? ওই যে পঞ্চম অধ্যায়ে যখন ওটাইটিস মিডিয়া পড়ছো তোমরা, মিডিয়া মানে তো মধ্যম, তাই না? আর ওটাইটিস, ওটো মানে হচ্ছে এখানে O2 প্লাস আইটিস হয়, তা আইটিস মানে হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন, আর ওটো মানে কান বোঝায়। তো কানের মধ্যকর্ণের যে প্রদাহ এটাকে বললো আমরা ওটাইটিস মিডিয়া, তাই না? এগুলো তোমরা পঞ্চম অধ্যায়ে গেলে পাবা। তো এই যে ওটো ওয়ার্ডটা বোঝায় হচ্ছে মেনলি কানকে বোঝায় পাশাপাশি। এখন কেন এটার নাম প্যারোটিড নাম হইলো? কেন নাম হইলো দেখো এখানে আমি যদি তোমাকে এই ছবিটা দেখাই, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, তাই না? এই যে আমরা এটা প্যারোটিড গ্ল্যান্ড, এই যে দেখো এখানে কানের নিচের দিকে প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে এবং এই পাশেও থাকে, কানের পাশাপাশি, দেখছো দুই পাশে দুইটা। তাহলে এই যে আমার কান, এটা যদি আমার কান হয়, আমার যদি এটা কান হয়, তাহলে কানের পাশাপাশি থাকে না এই যে প্যারোটিড গ্ল্যান্ডটা, এই জন্য এটার নাম হয়েছে কেন প্যারোটিড গ্ল্যান্ড। তার মানে কি এটা কানের কাছাকাছি বা পাশাপাশি থাকে, এই জন্য এটার নাম প্যারোটিড গ্ল্যান্ড। এবার আসো প্যারোটিড গ্ল্যান্ড নিয়ে আমরা আরও ডিটেলস জানবো। সেটা হচ্ছে কি, যে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, এটা প্যারোটিড গ্ল্যান্ড নিয়ে আমরা জানবো অবস্থান কই, অবস্থান জানবো আমরা, সংখ্যা জানবো কয়টা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা কেমন দেখতে, আকৃতি কেমন এটা জানবো, আকৃতি জানবো। দেন হচ্ছে কোথায় উন্মুক্ত হয়, যেহেতু এগুলা নালীযুক্ত, ঠিক আছে, উন্মুক্ত হয় যেহেতু এগুলা, আমরা বলছি যে যেহেতু এই গ্ল্যান্ডগুলা সবগুলা নালীযুক্ত, এই যে নালীটা গিয়ে কোনো এক জায়গায় তো ওপেন হবে, তাই না? এখান থেকে সিক্রেশনটা আসবে, তাহলে কোথায় উন্মুক্ত আমার এটা জানা লাগবে। যে এই যে আমার এই যে কয়েকটা জিনিস জানলে আমার হয়ে গেল। প্রথম হচ্ছে আসা অবস্থান নিয়ে, আমরা যেহেতু বলছি এটা কোথায়, কানের নিচে থাকবে বা পাশাপাশি বলা যায় কানের নিচে থাকবে, ঠিক আছে, এটা অবস্থান। সংখ্যা কয়টা? টোটাল 2টি, বা হচ্ছে আমরা বলতে গেলে এক জোড়ায় বলবা, ঠিক আছে। দেন আকৃতি, আকৃতি কেমন আমরা বলছি আগে, পিরামিড আকৃতির। উন্মুক্ত কোথায় হয়? উন্মুক্ত হয় হচ্ছে আমাদের M2, মানে হচ্ছে শর্টকাট মনে রাখবে M2, বা হচ্ছে দ্বিতীয় মোলার দাঁত। এই যে দাঁত সম্পর্কে তোমাদের পড়ায় আসছে না, দেখছো এখন কাজে লাগতেছে। এই যে দ্বিতীয় মোলার কোনটা, এবার আসো আমরা দেখি। এই যে ঊর্ধ্ব চোয়াল, এটা ঊর্ধ্ব চোয়াল না? এই যে এটা ঊর্ধ্ব চোয়াল না আমাদের? এই যে এই অংশটা ঊর্ধ্ব চোয়াল। ঊর্ধ্ব চোয়ালের মধ্যে আমরা দাঁত এখান থেকে গণনা শুরু করতাম, ইনসিসর, ক্যানাইন, এই যে ইনসিসর 2টা, ক্যানাইন, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এই যে 2টা প্রিমোলার, দেন আমরা 3টা মোলার পাইতাম। দেখো 3টা মোলারের মধ্যে যে এটা একটা মোলার, ঠিক আছে, এটা একটা মোলার, এটা একটা মোলার। এখন বলো তো এই যে এটা প্যারোটিড গ্ল্যান্ড, দেখছো এই প্যারোটিড গ্ল্যান্ডের যে এই যে নালীটা আসছে, এই যে নালীটা কয় এসে উন্মুক্ত হয়েছে দেখো তো, কয় নাম্বার মোলার? এই যে দেখো তো এটা M2 না? তাহলে এই যে আমার দ্বিতীয় মোলার দাঁতের মধ্যে আমার প্যারোটিড গ্ল্যান্ডটা এখানে উন্মুক্ত হয়েছে, তাহলে এই জন্য এটা হবে M2 দিয়ে মনে রাখবে, দ্বিতীয় মোলার, ঊর্ধ্ব মোলার দাঁত, মানে উপরের চোয়ালে যে ম্যাক্সিলার চোয়ালে এখানে থাকে, ঠিক আছে। এরপরে আসো দ্বিতীয় 2 নম্বর গ্ল্যান্ড, এটার নাম কি? আমরা জানি 2 নম্বর গ্ল্যান্ডের নাম আমরা পড়ি যে সাবমেন্ডিবুলার। আচ্ছা দেখো সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড মানে তো তোমরা জানো এটা একটা গ্রন্থি। তাহলে সাব মানে কি? সাব মানে হচ্ছে নিচে বোঝায়, বিলো, নিচে, বা ইংলিশে বলে বিলো, মানে নিচে, কার নিচে। দেখো মেন্ডিবুলার মানে হচ্ছে মেন্ডিবল আসছে না নামে, মেন্ডিবল। তো মেন্ডিবল কোনটা? মেন্ডিবল মানে হচ্ছে নিম্ন চোয়াল মানে কোনটা? যে তোমরা হা করলে যে নিচের দিকে যে আমাদের যে চোয়ালটা নিচের দিকে নামে, এটা এই যে হচ্ছে আমাদের, দেখো এই যে এটাই হচ্ছে আমাদের মেন্ডিবল। এই যে দেখছো মেন্ডিবল অস্তি, এটা হচ্ছে নিচের চোয়াল। তো এটা এখানে থাকে হচ্ছে দেখো সাব মেন্ডিবুলার। এই যে দেখো এটা এদিকে মেন্ডিবলটা অ্যাকচুয়ালি এখানে থাকে, যে বোনসটা এরকমই থাকে, এরকমই থাকে। এই জায়গায় হচ্ছে আমাদের এই মেন্ডিবলের যে সাবমেন্ডিবুলার, এই যে এটা হচ্ছে গ্ল্যান্ড, দেখো এই যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এটা হচ্ছে আমাদের সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, দেখছো। তাহলে নিচের দিকে, তাহলে এইগুলা সম্পর্কে এটাতেও সেম আমরা অনেকগুলো বিষয় জানবো। প্রথমত আমরা জানবো হচ্ছে যে এদের অবস্থান কই, অবস্থান নাম ভাঙলে দেখো অবস্থান বের হয়ে যায়, তাই না? সহজ হয়ে যায়, এই জন্য বেসিক বুঝে বুঝে পড়লে সহজ আর কি। দেন আকৃতি আমরা জানবো, দেন হচ্ছে আমরা জানবো উন্মুক্ত হয় কোথায়,
উন্মুক্ত উন্মুক্ত হয় কোথায়, এই বিষয়গুলো জানলে হয়ে যায় আমার। দেখো তাইলে আমাদের যে অবস্থান, যেহেতু সাবমেন্ডিবুলার, মেন্ডিবলের নিচে, তাহলে আমরা বলবো মেন্ডিবলের নিচে বা নিম্ন চোয়ালের নিচে, বাংলায় বলতে গেলে নিম্ন চোয়ালের নিচে, তাই না? সংখ্যা কয়টা বলো তো? 2টি বা হচ্ছে 1 জোড়া, কারণ 2 পাশে থাকে। দেখো ছবিতে যদি আমি তোমাদের দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের সাবমেন্ডিবুলার, দেখো মেন্ডিবলের নিচে, তাই না? এই যে এটাই হচ্ছে সাবমেন্ডিবুলার, এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে টোটাল কয়টা হলো? 2টা না? তাহলে 1 জোড়া বা 2টা। আচ্ছা, আকৃতি কেমন এটা দেখতে? আকৃতি হচ্ছে আমাদের এটাকে গোলাকার বা বৃত্তাকার বলা যায়। এটা অনেকে অনেক ধরনের বলে, গোলাকার বা বৃত্তাকার, এই যে অথবা ডিম্বাকার বলতে যায়, যে একটু গোলাকার বা বৃত্তাকার বলা যায়, এরকমই, যে সমস্যা নেই। এটা উন্মুক্ত কোথায়? উন্মুক্ত হয় হচ্ছে ফ্রেনুলামে। ফ্রেনুলাম, এটা ভালো মতো বোঝা লাগবে। ফ্রেনুলাম, ফ্রেনুলাম, ফ্রেনুলামের পাশে। আচ্ছা, এটার জন্য আমি তোমাদের একটা ছবি দেখাই। আগে দেখো ফ্রেনুলাম কী জিনিস। ফ্রেনুলাম কী জিনিস তোমরা যদি দেখতে চাও, এই যে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে এটা যে জিব্বা না আমাদের, এই যে এটা জিব্বা না, তাই না? এই যে জিব্বার মাঝখানে একটা জিনিস দেখো তো, ছোট্ট করে চিকন করে, তুমি নিজে হা করলে জিব্বার নিচে দিকে দেখবা একটা জিনিস ধরে, মানে ধরতে পারবা তুমি চিকন করে। এই জিনিসটা কি করে বলো তো? এই জিনিসটা আমার জিব্বাকে ধরে রাখে, এটাকে জিব্বার লাগাম বলা হয়। তোমার জিব্বাটা যে কথা বলতেছো ঠিকঠাক মতো পজিশনে আসে না, এটা নাড়াচাড়া করতেছে জাস্ট, কিন্তু এটা সরে যাচ্ছে না। তুমি যে খাবার খাচ্ছ, জিবাচ্ছ, জিব্বাটা কি তোমার কামড়ে দাঁতের ভিতরে মানে পেটের ভিতরে চলে যাচ্ছে না কেন? ধরে রাখছে এটা রশি দিয়ে। এটা বলা যায় জিব্বার লাগাম বলা যায়, যে এটা জিব্বার লাগাম বলা, এটাকে নাম হচ্ছে ফ্রেনুলাম। তাহলে উন্মুক্ত হচ্ছে কোথায়? ফ্রেনুলামের পাশে। আচ্ছা চলো আমরা যেহেতু ফ্রেনুলামের পাশে বলছি, একটা ছবি দেখি। আমরা যদি একটা ছবি দেখি ফ্রেনুলামের পাশে কীরকম, এই যে আমরা এখানে দেখি, এই যে এটা হচ্ছে আমাদের সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। এই যে দেখো আমাদের এটা হচ্ছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, তাই না? এই যে এটা আমাদের সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। এটার মধ্যে যে আমাদের এই যে নালীটা, সরি হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। এই যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এখান থেকে আমাদের যে নালীটা দেখো তো, এই যে নালী, একটা সবুজ নালী গেল, এই যে পিছন দিক দিয়ে ডট 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 দিলাম আমি, এদিক দিয়ে গিয়ে এই যে দেখো একটা জিনিসের একটা ছোটো ছিদ্রের মধ্যে দিয়ে উন্মুক্ত হইলো। কোথায় দেখো? এই যে আমার ফ্রেনুলাম হচ্ছে এটা হচ্ছে আমার ফ্রেনুলাম। এই যে ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়েছে না, এই যে ফ্রেনুলামের পাশে, বুঝছো? আবার একই সাথে আমি একটা জিনিস দেখাই দিই তোমাকে, দেখো এটা হচ্ছে আমাদের সাবলিঙ্গুয়াল ছিল, আমাদের লিঙ্গুয়া মানে জিব্বা, আমি বলতেছি এই যে এটার নিচে, এগুলো কোথায় উন্মুক্ত হচ্ছে দেখো তো? এই যে নালী বেবে, এই যে দেখো এখানে এই যে ছোটো ছোটো ছিদ্র অনেকগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হচ্ছে, তাই না? তো তোমরা আশা করি বুঝতে পারছো। তারপরেও তোমরা যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা একটু সুন্দর মতো দেখো ভিডিওটা, তাহলে হচ্ছে তোমরা ইজিলি বুঝতে পারবা। বাইরে একটু ঠান্ডা লাগছে তো, আসলে কথা বলতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আচ্ছা আমরা এতটুকু দেখলাম। এবার আসো 3 নম্বরে আমরা দেখব। আচ্ছা এটাকে আমরা ছোটো করে দিই, ফ্রেনুলাম তো আমাদের দেখা শেষ। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড মানে গ্রন্থি, জানো। সাব মানে আমরা অলরেডি বলে ফেলছি নিচে, বা লিঙ্গুয়াল মনে রাখতে হবে। লিঙ্গুয়া দিয়ে বোঝাই হচ্ছে আমার জিহব্বা, মানে জিব্বা। গ্লোসোফেরিঞ্জিয়াল, গ্লোসো মানেও বোঝাই হচ্ছে জিব্বা, তাহলে মনে রাখবা গ্লোসো বা হচ্ছে লিঙ্গুয়া, এই দুটা দিয়ে বোঝায় আমার জিহব্বা। এগুলো হচ্ছে বেসিক জিনিস, মনে রাখবা। হ্যাঁ, গ্লোসোফেরেঞ্জিয়াল, গ্লোসো মানেও হচ্ছে আমাদের জিব্বা বোঝায়। তাহলে এই সাবলিঙ্গুয়াল মানে হচ্ছে জিব্বার নিচের দিকে থাকে। তো আমি অলরেডি তোমাদের ছবিতে দেখাইছি জিব্বার নিচের দিকে কোথায় থাকে। আমি আরেকটু যদি দেখাই তোমাদের, এই যে এটা যদি আমার এই যে আমার জিব্বা যদি হয়, যে এই যে জিব্বার নিচে, এটা হচ্ছে আমার কি গ্ল্যান্ড। এই যে দেখো জিব্বা এখানে আমাদের ঠোঁটের মধ্যে তো জিব্বা থাকে, তাই না? এই যে এই পাশে দুইটা হচ্ছে আমাদের গ্ল্যান্ড, এগুলোকে আমরা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এই যে বলছি, ঠিক আছে? তোমাদের ছবি দেখাচ্ছে আমি, জানো তোমরা ভালো মতো বুঝতে পারো। আচ্ছা এগুলোর মধ্যে সেম আমরা হচ্ছে এগুলা দেখার চেষ্টা করি, অবস্থান, আকৃতি, উন্মুক্ত কোথায় হয়, তাই না? আচ্ছা আমি এখানে রাখলাম। আমি যদি এখানে দেখি, আচ্ছা এখানে সরি, ধরো এই যে অবস্থান লিখলাম আমি আগে, অবস্থান, দেন আমার সংখ্যা লাগবে, ঠিক আছে? সংখ্যা, দেন আকৃতিটা লাগবে আমার কীরকম, দেন হচ্ছে আমার কোথায় উন্মুক্ত হয়, তাই না? উন্মুক্ত হয় আমার, এই 4টা জিনিস জানলেই চলবে। তো বলো অবস্থান কোথায়? যেহেতু জিহ্বার নিচে, তাহলে সাবলিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বার নিচে। দেখো তোমার এখন কষ্ট হচ্ছে, এগুলো বেসিক বুঝলে সহজ না। সংখ্যা কয়টা বলো তো? সেম 2টি বা 1 জোড়া, তোমরা জোড়াই বলবা, জোড়াই বললে ইজি হয়, যেহেতু এগুলো সেম আকৃতির, সেও বলবা। আকৃতি কেমন? এটাও সেম হচ্ছে গোলাকার বা বৃত্তাকার বললে চলে, গোলাকার বা বৃত্তাকার। ওকে, উন্মুক্ত হয় কোথায়? ওটাও সেম, ফ্রেনুলাম, আচ্ছা এখানে ল হবে, ফ্রেনুলামের পাশে।
পাশে উন্মুক্ত হচ্ছে আমার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গ্ল্যান্ড নিয়ে পড়াশোনা। আচ্ছা দেখো এখানে তোমরা এগুলো সব যদি এগুলো রিডিং দাও তাহলে তোমরা ইজিলি পারবা। এবার আসো লালা কী জিনিস এবং লালার উপাদান নিয়ে আমরা জানা লাগবে। লালা হচ্ছে মুখনিসৃত যে লালারস, যে আমাদের লালা গ্রন্থি নিঃসৃত করতেছে, এগুলো হচ্ছে আমাদের লালারস। এবং লালা গ্রন্থির যে ক্ষরণটা কত এটা তোমার জানা লাগবে। এই যে লালা গ্রন্থি টোটাল 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে, এটা মাস লাগবে। এবং লালার পিএইচ 6.2 থেকে 7.4, কিছুটা অম্লীয়। কেন অম্লীয়? এই যে 6.2 থেকে 7.4 হলো। এবং অম্লীয় কেন? এখানে হচ্ছে আমরা এখানে দেখব উপাদানের মধ্যে হচ্ছে অম্লীয় জিনিসপত্র বেশি থাকে, কারণ একটু অ্যাসিডিক হয়, অল্প একটু অ্যাসিডিক, বেশি না। তাহলে লালা দিয়ে আমরা শুরু করি। আচ্ছা তোমাদের যে আরেকটা জিনিস বললাম আমি এখানে, এই যে প্যারোটিড গ্ল্যান্ড বললাম, ওটো মানে যে কান বোঝায় এটাও বললাম, তাই না? এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, আমি দেখাচ্ছি। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এগুলোকে বলা হয় ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কিসের? প্যারোটিড গ্ল্যান্ডের। প্যারোটিড গ্ল্যান্ড দেখো, এই যে প্যারোটিড মানে আমরা বলছিলাম প্যারা মানে 500, ওটো মানে কান বলছিলাম না? তাহলে ওটো মানে কান বোঝায়। এখন এই যে গ্ল্যান্ডটা আছে, গ্ল্যান্ডের মধ্যে ইনফেকশন হইতে পারে না? ধরো এটা আমার একটা গ্ল্যান্ড, এটার মধ্যে আমার সেলগুলা এভাবে সাজানো আছে, তাই না? এই যে আমাদের সেলগুলো আমি একটু র্যান্ডমলি আঁকতেছি, যে সাজানো আছে। হুট করে মনে করো একটা জীবাণু, এই যে এটা জীবাণু দেখতে, জীবাণুটা এখানে ভিতরে ঢুকে গিয়ে তোমাকে এখানে ক্ষতি করার চেষ্টা করবে না, এখানে ইনফেকশন হবে না। ইনফেকশন হলে এটা ফুলে যাবে তোমার এই দিক দিয়ে, এটা এই দিক দিয়ে ফুলে যাবে, জ্বালা পোড়া করবে, তোমার ব্যথা লাগবে। তখন এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আমার প্যারোটিডাইটিস। যেহেতু দেখো প্যারোটিড গ্ল্যান্ড ইনফ্লামেশন, প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশন প্যারোটিড গ্ল্যান্ড। আমরা জানি ইনফ্লামেশন মানেই হচ্ছে আমার লাস্টে দিয়ে আইটিস যুক্ত হবে, এই ওয়ার্ডটা। এই আইটিস মানে হচ্ছে আমার প্রদাহ বা ইনফ্লামেশন, এই যে এটা। তাহলে এই যে প্যারোটিড গ্ল্যান্ডে ইনফ্লামেশন যদি হয়, আমার প্যারোটিডাইটিস বলবো, কারণ প্যারোটিড আইটিস, তাই না? এই যে প্যারোটিড মানে হচ্ছে প্যারোটিড গ্রন্থি, এটা হচ্ছে প্যারোটিড আমার গ্রন্থি, আর আইটিস মানে হচ্ছে প্রদাহ। তাহলে এটাকে টোটাল আমরা নাম দেবো প্যারোটিডাইটিস। এখন তোমাদের বই এটাকে আদর করে বলছে মামস। কি বলছি? প্যারোটিডাইটিসের। তাহলে ইনফ্লামেশন হলে আমার কি কি লক্ষণ দেখা যাবে বলো? আমার হচ্ছে ফুলে যাবে ওই জায়গাটা, একটু ব্যথা হবে, তাই না? এটা হচ্ছে জ্বালা পোড়া করবে, একই কথা, এটা জ্বালা পোড়া করবে। এইগুলাই তো আমার হচ্ছে ইনফ্লামেশনের যে বৈশিষ্ট্য। তাহলে এই যে মামস যে বলছে, এই যে মামসের একটা ছবি তোমাদের জন্য নিয়ে আসছি। দেখো এই যে বাচ্চাটার এই যে কানের নিচের দিকে প্যারোটিড গ্ল্যান্ডটা আছে, দেখছো একটু লাল হয়ে গেছে, ফুলে গেছে এক্সট্রাভাবে, তাই না? একটু ফুলে গেছে, তাই না? এইটা হচ্ছে, এটাকে বলা হয় মামস বলা হয় আর কি, ঠিক আছে? এই যে এটা ছবি দেখা যায়। আচ্ছা ঠিক আছে, এটাকে বলা হয় মামস। আচ্ছা এই গেল আমাদের মামস নিয়ে কথাবার্তা। আমরা এরপরে দেখবো লালা গ্রন্থি নিয়ে। এই যে দেখো লালার গ্রন্থি হচ্ছে আমাদের যে লালারা, এই যে আমরা লালা নিয়ে যদি আমরা কিছু বলতে যাই, তোমরা এগুলো বই থেকে দেখে নোট করে নিবা। লালা রস বা লালা, বা এটাকে বলা হয় স্যালাইভা। স্যালাইভাতে তোমরা কী কী নোট করবা? এটা হচ্ছে স্যালাইভার ক্ষরণ কত, ক্ষরণ দৈনিক হচ্ছে 1200 থেকে আমার 1500 ml পার ডে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ক্ষরণটা হয় পার ডে। দেন এটা হচ্ছে কিছুটা হয় অ্যাসিডিক বা অম্লীয় হয়, অ্যাসিডিক বা হচ্ছে আমার অম্লীয় হয়। আর পিএইচটা কত এটা জানা লাগবে, জাস্ট এতটুকুই। পিএইচ হয় হচ্ছে আমার কত 6.2 থেকে 7.4, এতটুকুই। এবার আসলে লালার উপাদান, এই জিনিসটা নিয়ে আমাদের পড়া লাগবে, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা পেজ নিয়ে নেই, অল্প করে। ওকে ডান। ওকে চলো আমরা লালার উপাদান নিয়ে পড়বো আমরা আজকে। আচ্ছা সরি, আমার এখানে ওকে লালার উপাদান নিয়ে পড়বো আমরা। দেখো আমি সুন্দর মতো তোমাদের গুছাই দিচ্ছি, তোমরা একদম সুন্দর মতো লালার উপাদান বা হচ্ছে কম্পোজিশন বলা হয় এটাকে, বা কম্পোজিশন কী আছে আর কি। কম্পোজিশন তোমরা বইয়ের মতো পড়বা, বাট আমি তোমাদের একটু সহজ করে দেখাই দিচ্ছি। লালার উপাদান মেনলি দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়াটার বা পানি, আর একটা হচ্ছে সলিড, ঠিক আছে? ওয়াটার কত প্রায় 95 থেকে তোমাদের বইয়ে মনে হয় 99.5% এরকম আছে। তাহলে সলিড থাকবে খুবই অল্প, 0.5% মতো সলিড থাকবে, ঠিক আছে? ওয়াটারকে তো আর তুমি ভাগ করতে পারবে না, বাট সলিডকে ভাগ করো। আবার সলিডকে যদি আমরা আবার ভাগ করি, সলিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্গানিক
মানে হচ্ছে জৈব, তোমাদের বই বাংলা আছে যেহেতু বাংলায় দেখো। আর ইনঅর্গানিক বা হচ্ছে অজৈব, ঠিক আছে। তো একটা জিনিস ভালো মতো মনে রাখবা যে জৈব বলা মানে হচ্ছে তোমার এখানে সবগুলা কম বেশি সবই আয়ন বোঝাচ্ছে, আয়নস বোঝাচ্ছে এখানে, বুঝেছে? তো আয়নের মধ্যে কী কী আছে আমার দেখো, পটাশিয়াম আয়ন থাকতে পারে, সোডিয়াম আয়ন থাকতে পারে, ক্লোরাইড আয়ন থাকতে পারে, ঠিক আছে। দেন হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট থাকতে পারে আমার, দেন ক্যালসিয়াম কার্বনেট থাকতে পারে, দেন আমার ক্যালসিয়াম ফসফেট থাকতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আমার আয়নগুলো থাকবে নর্মালি, ইনঅর্গানিক মানে হচ্ছে আয়ন, ওকে। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে আমার এই যে ক্লোরাইড আয়নটা, এটা নিয়ে কাজ আছে, আমরা পড়াশোনা করবো অবশ্যই, ঠিক আছে। এই হচ্ছে কথা। দেন বাইকার্বন আয়নেরও কাজ আছে, এখানে এই যে বাইকার্বন এই CO3- আয়নটা থাকতেছে পটাশিয়াম বাদ দিলে, এটা নিয়েও কাজ আছে, আমরা পড়াশোনা করবো অবশ্যই। অর্গানিক বা জৈব আয়ন, জৈব যে পদার্থগুলো আছে এইগুলাই হচ্ছে মেইন কথা আমার। দেখো এর মধ্যে আমরা যেহেতু বলছি লালাগ্রন্থি এনজাইম ক্ষরণ করে, লালাগ্রন্থি মিউকাস ক্ষরণ করে, আমার এগুলো জানা লাগবে। তাহলে প্রথমত আমরা জানি এনজাইম ক্ষরণ করবে, তা আমরা মেইনলি এনজাইম বলতে আমরা জানি টায়ালিন এনজাইম, টায়ালিন। এটাকে আমরা আবার আদর করে কি বলি, স্যালাইভারি, তোমরা বই বাংলা আছে দেখে নিও, আলফা অ্যামাইলেস, স্যালাইভারি আলফা অ্যামাইলেস আমার একটা পাইলাম। আর একটা পাচ্ছি আমরা কি, মল্টেজ পাচ্ছি আমরা আরেকটা পাচ্ছি হচ্ছে এনজাইম, মল্টেজ এনজাইম পাচ্ছি, তাই না? আরও থাকে এখানে হচ্ছে লিঙ্গুয়াল লাইপেজ থাকে, যেহেতু আমরা লিঙ্গুয়াল গ্ল্যান্ড আছে না, লিঙ্গুয়াল, এখানে লাইপেজ এনজাইম একটা থাকে, এটার কাজ নাই যদিও, বাট এখানে থাকে, বলবো আমি, সমস্যা নাই। দেন এখানে আরও থাকবে ফসফাটেজ, কার্বনিক অ্যানহাইড্রেস পাবা তোমরা এখানে, যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে ওয়াটারের বাইন্ড করতে সহায়তা করে, কার্বনিক অ্যানহাইড্রেস, এগুলো পাবা এনজাইম। দেন এখানে একটা প্রোটিন পাবা, আমি তোমাদের বইয়ে অবশ্যই লাইন বাই লাইন ধরে ধরে দেখাই দিব, আগে আমি লিখি। প্রোটিনটার নাম হচ্ছে আমার মিওসিন প্রোটিন, ঠিক আছে। এটা একটা গ্লাইকোপ্রোটিন, মিওসিন, এটা একটা গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন। এটার অনেক কাজ আছে, এটা হচ্ছে তোমার খাদ্যদ্রব্যকে নরম করে, পিচ্ছিল করে, ঠিক আছে। এখানে আরও অন্যান্য জিনিস পাবা, আর হচ্ছে অন্যান্য জিনিস কী কী পাবা এখানে যদি আমরা বলি, অন্যান্য পাবা হচ্ছে ইউরিয়াস পাবা তোমরা, তারপর হচ্ছে লাইসোজাইম পাবা, এখানে লাইসোজাইম পাবা, যেটা ব্যাকটেরিয়াকে কাজ করে, ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে। আরও অনেক কিছু পাবা, এগুলো হচ্ছে মোটা দাগে এটা কথা শোনো। এবারে দেখো এখানে অনেকগুলো কাজ আছে এগুলার, এই যে আমাদের টায়ালিন এবং হচ্ছে যে আমরা মল্টেজ এনজাইম পেলাম, এটা হচ্ছে পরিপাকে সাহায্য করবে। লিঙ্গুয়াল লাইপেজ এটা মুখে পরিপাক করে না, বাট এটা পাকস্থলিতে পরিপাক করে, এই জন্য এটা এখান থেকে হেল্প করে। ফসফেটেজ, কার্বনিক অ্যানহাইড্রেস যে বললাম, এগুলো হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড আর পানির সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড উৎপাদন বা হচ্ছে বাইকার্বনেট আয়নে যে প্রডিউস করা, এগুলোর ক্ষেত্রে হেল্প করে। মিওসিন যেটা, সেটা হচ্ছে আমার গ্লাইকোপ্রোটিন, আর ইউরিয়াস থাকে, লাইসোজাইম থাকে, এটা হচ্ছে আমার অ্যান্টিব্যাকটেরিয়াল অংশ হিসেবে থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেম, এটা হচ্ছে আমার ব্যাকটেরিয়াকে প্রিভেন্ট করে। এবার আমরা বই থেকে দেখি তো কী কী আছে এখানে। আমরা যদি দেখি, আমি তোমাদের হাইলাইট করে দেই, দেখো এই যে আমার লালা 95 থেকে 95% উপাদান কোষীয় উপাদান, ওখানে কোষীয় উপাদান থাকে ইস্ট, ব্যাকটেরিয়ার প্রোটোজোয়া, লিউকোসাইট, এই যে লিউকোসাইট, এখানে যেন কোনো ধরনের জীবাণু আক্রমণ না করে, যেন লিউকোসাইটগুলো থাকে। আর এখানে আরেকটা জিনিস এইটা মনে রাখো তোমরা, গ্যাস থাকে এখানে অন্যান্যর মধ্যে হচ্ছে, আমরা একটা গ্যাসের কথা বলি, যে গ্যাস থাকে প্রতি 100 ml এর মধ্যে থাকে হচ্ছে আমার অক্সিজেন থাকবে, কার্বন ডাইঅক্সাইড থাকবে, নাইট্রোজেন থাকবে। কত ml করে থাকে এটা, 1 ml অক্সিজেন, 25 ml নাইট্রোজেন। দেখো 1 ml অক্সিজেন, 25 ml নাইট্রোজেন, 25 ml, কারণ হিজিবিজি হয়ে যাচ্ছে এখানে। দেখো 100 ml এর মধ্যে আমার 1 ml অক্সিজেন থাকবে, 25 ml আমার নাইট্রোজেন থাকবে, 100 ml 50 ml হবে, আমি 100 বলতেছি কেন, এখানে হচ্ছে আমার 50 ml থাকবে আমার কার্বন ডাইঅক্সাইড, 50 ml, ঠিক আছে। এটা জাস্ট তোমরা একটু মনে রাখো। আর অন্যান্য প্রোটিন এগুলো এভাবে মনে রাখলে তোমার জন্য ইজি হয়, তোমরা এগুলো খাতায় নোট করে নিবে অবশ্যই।
আচ্ছা, এই গেল আমার পড়াশোনায় যে 1 ml অক্সিজেন, 25 ml নাইট্রোজেন, 25 ml কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে। এই যে অজৈব পদার্থ আমরা বলছি ইনঅর্গানিক যেগুলো, এগুলোর মধ্যে সোডিয়াম ক্লোরাইড, যে বলছেন পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, থায়োসায়ানেট। এই থায়োসায়ানেট হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, মানে মেইনলি আয়নগুলাই থাকবে। আর জৈব পদার্থের মধ্যে আমরা কি বলছি, জৈব পদার্থের মধ্যে, যে জৈব পদার্থের মধ্যে থাকবে আমার এনজাইম। কী কী ছিল, যে টায়ালিন, লাইপেজ, এটা লিঙ্গুয়াল লাইপেজ, এই যে কার্বনিক অ্যানহাইড্রেজ দেখছো, ফসফাটেজ দেখছো, তারপরে ব্যাকটেরিওলাইটিক এনজাইম, এটাকে আমরা লাইসোজাইম বলছি, ঠিক আছে। এটাই হচ্ছে লাইসোজাইম। আমরা বলছি না এখানে যে লাইসোজাইম থাকে, যেটা আমার কি করে, এই যে অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেম হিসেবে কাজ করে, ঠিক আছে। আর হচ্ছে এই যে ইউরিয়াস থাকে, কোলেস্টরল, ভিটামিন, অ্যান্টিজেন, অ্যান্টিবডি থাকে। মনে রাখবো এখানে অ্যান্টিবডি হিসেবে অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবিন, IgA থাকে। সব ধরনের ক্ষরণের মধ্যে ইমিউনোগ্লোবিন A থাকে, যেগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ঠিক আছে। এরপর আসলে লালার কাজ, এটা আসলে আমি তোমাদের নোট করে দিতে চাচ্ছি না, তোমরা নিজেরা পড়ে নেবে, আমি জাস্ট দেখাই দিই একটু, যে তোমরা নিজেরা পড়ে নিবে, এটা অবশ্যই আমি তোমাদের একটু জাস্ট দেখাই দিই। দেখো লালার কাজ, লালার অনেক কাজ আছে, অনেকগুলো কাজ আছে। এখানে প্রথম কাজ হচ্ছে, দেখো লালার কাজ তুমি এখান থেকে ব্যাখ্যা করতে পারো, আমি তো অলরেডি বলছি। এখানে দেখো মিউসিন কী করে, মিউসিন হচ্ছে এখানে গ্লাইকোপ্রোটিন, যেটা মিশ্রিত হয়ে খাদ্যকে একটু তরল করে। দেন এই যে লাইসোজাইম, যারা কী করে অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেম হিসেবে কাজ করে, তাই না। তারপরে আমি এখানে বলছি কার্বনিক অ্যানহাইড্রেজ, এরা কী করে, এরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, এই যে বাইকার্বন আয়ন প্রডিউসে হেল্প করে, ঠিক আছে। দেন হচ্ছে আমার লিঙ্গুয়াল লাইপেজ কী করে, এখানে ডাইজেশনে হেল্প করে। মল্টেস, টায়ালিন, এগুলো কী করে, ডাইজেশনে হেল্প করে। এই যে ক্লোরাইড আয়ন, এটা স্যালাইভারিকে, বা এই যে যেটা টায়ালিন বা স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, এটা প্রথমে সক্রিয় থাকে না, এটাকে অ্যাক্টিভ করে, এটা প্রথমে ইনঅ্যাক্টিভ থাকে। যে বাইকার্বনেট, এটা কী করে, এটা হচ্ছে আমার এখানে পিএইচ নিয়ন্ত্রণ ক্ষেত্রে কাজ করে। তারপরে এগুলো হচ্ছে তোমরা দেখে দেখে, এগুলো যদি পারো তোমরা দেখে দেখে বলতে পারবা। তাও আমি তোমাদের একটু দেখাই দিই এখান থেকে, যে কী থাকে। দেখো অধিকাংশ পানি থাকে, যেহেতু 99.5% পানি ছিল, তাহলে কী করবে, অভ্যন্তরে সিক্ত করবে, খাদ্য চিবাইতে গিলতে সাহায্য করবে, শুকনো খাদ্য প্রভাবিত হয় না যেহেতু। তো এগুলো তোমরা পারবা। দেন 2 নম্বরটা আমি পরে বলতেছি। দেখো 3 নম্বরটা মিউসিন গ্লাইকোপ্রোটিন বলছি না, খাদ্যের সঙ্গে মিশে পিচ্ছিল করে, ঠিক আছে না, যে চর্বণ এবং হচ্ছে গলাধকরণে সাহায্য করে। এরপরে অম্লক্ষার বাফার হিসেবে কাজ করে, কারণ এখানে বাইকার্বন আয়নও পাচ্ছ তুমি, কার্বন ডাইঅক্সাইডের মতো অ্যাসিডিক জিনিসও পাচ্ছ। সুতরাং এগুলো যেমন ক্লোরাইড আয়ন, দেখো এটা স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। এটা কিন্তু বাপ 100% ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার 100% ইম্পর্টেন্ট। এইটা ছাড়া তুমি কিচ্ছু কল্পনা করতে পারবে না। এই যে ক্লোরাইড আয়ন কাকে করতেছে, স্যালাইভারি আলফা অ্যামাইলেজকে হচ্ছে আমার সক্রিয় করতেছে। তারপরে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ এনজাইম, দেখো এটা কী করে, স্টার্চকে, এই যে বললাম আমরা ডাইজেশনে হেল্প করে, যে ভেঙে যে সেটাকে ডাইস্যাকারাইডে পরিণত করে। বাইকার্বনেট আয়ন আমরা কী বলছি, এই যে পিএইচ বজায় রাখতে সাহায্য করতেছে। তারপরে হচ্ছে আমার কী হচ্ছে, বাফার হিসেবে কাজ করতেছে। অ্যাসিড কমিয়ে হচ্ছে দাঁতের এনামেল রোধ করতেছে, এটা একটু তোমরা এনামেল ক্ষয়টা রোধ করে, এটা একটু দেখবা। আর লাইসোজাইম এনজাইম বলছি না আমি, খাদ্য ব্যাকটেরিয়া যে ধ্বংস করে, রোগ প্রতিরোধ বাড়ায়। এই যে লালা হচ্ছে আমি অ্যান্টিব্যাকটেরিয়াল অংশ, কিসের কারণে, লাইসোজাইম এনজাইমের কারণে। আর এখানে একই সাথে অ্যান্টিবডি আই বলছি না, এখানে হচ্ছে IgA, ইমিউনোগ্লোবিন A কাজ করে, ঠিক আছে। এই হচ্ছে আমার লালারসের কাজ। আশা করি তোমরা এগুলো বুঝতে পারবে। এবার আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। দেখো মুখবব বিবরে খাদ্যের পরিপাক। আচ্ছা দেখো, খাদ্যের পরিপাক আমরা জানি, এখন আমরা চলে আসছি মুখের খাদ্যের পরিপাক। আমরা এখন মেইন টপিক, এই যে পরিপাক, আমরা পরিপাকের মধ্যে ঢুকে গেলাম কেন বলো তো। আচ্ছা, আমি আবার প্রথম ক্লাস এবং এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটা নিলাম, এই যে আমাদের 2টা ক্লাসে প্রায় শেষের পথে, এটা নিয়ে আমি একটু রিভিউ করি, কেন আমরা ক্লাসগুলো এভাবে নিলাম। আমি শুরুতে দেখো, আমরা একদম শুরুতে পরিপাক নিয়ে পড়াইছি। আচ্ছা দেখো, আমি তোমাকে একদম শুরুর স্লাইডে নিয়ে যাই। অনেকগুলো কিন্তু আমি তোমাদের অনেক কিছু পড়াইছি। দেখো এই যে আমরা যে শুরুতে পড়ছিলাম, প্রথমে কী পড়ছি আমরা বলো তো, পরিপাক পড়ছি, তাই না। একদম শুরুতে আমরা পরিপাক পড়ছি, পরিপাক কি একদম ডিটেলসে পড়ছি। দেন পরিপাক তন্ত্র পড়ছি, পরিপাক যে পড়ছি আমরা, পরিপাক তন্ত্রে কী সিস্টেমে কাজ করতেছে এটা পড়ছি। পদ্ধতি পড়ছি, কোন কোন পদ্ধতিতে কাজ করে, কী কী স্টেপ মেনটেন করে। সাথে এরপরে আমরা গেছি আস্তে আস্তে, দেখো মেইন জিহ্বাতে গেছি, স্বাদ কুড়ি দেখছি আমি জিহ্বার মধ্যে, কীভাবে স্বাদটা গ্রহণ করে, কারণ পরিপাকের সাথে স্বাদ দরকার। তুমি একটা খাবার নিলা, স্বাদ না পাইলে খাবা, তুমি চেবাবা, খাবা না তো, এই জন্য আমরা স্বাদ দরকার, স্বাদ না থাকলে তুমি খাবা না। দেন তাহলে তো আমরা মাটিও খেয়ে ফেলতাম, তাই না, আমরা তো মাটি খাই না অবশ্যই। দেন দাঁত, দন্ত সংকেত কেন পড়ছি আমরা, দাঁত কয়টা আছে, কীভাবে থাকে এটা পড়ছি। দাঁত কেন পড়ছি আমরা, পড়ছি দাঁত চিবাচ্ছে, চিবাই আমার খাবারটা। এখন দেখো তুমি সব কিছু কম্বাইন করো তো, তুমি খাবারটা গালে নিলা, প্রথম হচ্ছে তুমি স্বাদটা দেখলা, জিহ্বার মধ্যে দিয়ে স্বাদটা দেখলা, তোমার ভালো লাগলো, এখন তুমি খাওয়ার উপযুক্ত, তুমি কী করবা, তোমার দাঁত চিবাবে না, তোমার দাঁত চিবাই হচ্ছে ছোটো ছোটো চূর্ণ বিচূর্ণ করবে। চূর্ণ বিচূর্ণ করলে কি হয়ে যাবে না, এখানে হচ্ছে ওই যে আমরা বলছিলাম, তুমি যখন একটা তরকারি পাতিলের মধ্যে রান্না করতেছো, ওই পাতিলটাই তোমার পরিপাক নালী, মনে করো তোমার মুখের গহ্বরটা, তুমি খাবারটা দিছো, তার মানে তুমি খাবার খাইছো, ওই তরকারি দিছো,
পাতিলের মধ্যে মানে তুমি খাবার খাইছো মুখের মধ্যে, দেন তুমি পানি দিবা না, মশলাপাতি দিবা না, এগুলা কি? এগুলা হচ্ছে তোমার এই যে আমরা যে লালা গ্রন্থি থেকে যে রস এনজাইমগুলো আসতেছে, এই যে তখন যেগুলো বললাম এগুলো আসতেছে, আসার পরে তো তুমি পাতিলের মধ্যে কী করো, দিয়ে পানি টানি মশলাপাতি দিয়ে একটু নাড়াচাড়া করো না, তুমি এগুলো ভালো মতো গোলানোর জন্য নিচের দিয়ে আগুন দাও না, এই যে এগুলাই হচ্ছে কি আমার এনজাইমগুলা, যে আমার মিউকাস বলো এনজাইম বলো বা যে লালা রসের যা যা থাকে এগুলো সব দিলা, দেওয়ার পরে নাড়াচাড়া করছো, মানে তুমি দাঁত দিয়ে চিবাচ্ছ, তাহলে তোমার খাবারটা পরিপাক হচ্ছে না। এই জিনিসটাই হচ্ছে আমাদের বেসিক জিনিস। তো এখন আমরা যেহেতু লালা গ্রন্থিও পরে ফেলছি, দাঁত জিহ্বা সবই পরে ফেলছি, এখন আমার খাবারটা মুখের মধ্যে পরিপাক হওয়ার জন্য প্রস্তুত। আমার চিবাইলে জিহ্বা দিয়ে স্বাদ নিয়ে খাবার খাওয়া শুরু করলে, চিবানো শুরু করলে আমার খাবার এখন কিন্তু হজম হওয়া মানে ডাইজেশন হওয়া শুরু করবে, পরিপাক হওয়া। এখন এই জন্য আমরা মুখবিবরে পরিপাকের মধ্যে আমরা ডুববো। বই কিন্তু এই সিকোয়েন্স নাই, এই জন্য আমি এভাবে পড়াচ্ছি। দেখো আবার মুখবিবর আমরা যদি পরিপাক বলি কীরকম সেটা দেখো, আমরা তো লাস্ট টপিকে চলে আসছি, আমার বেশিক্ষণ লাগবে না। তো মুখবিবরে খাদ্য পরিপাক, এখানে আমি তোমাদের দেখো মুখবিবরে খাদ্য পরিপাক কিন্তু দুইভাবে হয়, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, আরেকটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিপাক। আমাদের যান্ত্রিক পরিপাকটা তোমরা অলরেডি পড়ে ফেলছো, আমি অনেক কথা বলে ফেলছি এর মধ্যে। এই যে এতক্ষণ যে কথাটা বললাম যে আমার জিহ্বা নিল, দাঁত চিবাইল, লালা গ্রন্থি থেকে লালা রসে সেখানে আমাকে হেল্প করলো, এগুলোই হচ্ছে আমার কি দেখো, এগুলোই হচ্ছে আমার লালা গ্রন্থিতে মানে মুখের মধ্যে যান্ত্রিক পরিপাক। দেখো এই যে স্বাদ গন্ধ যখন আমরা মস্তিষ্ক স্নায়ু পাইলো, তখন হচ্ছে লালাক্ষরণে বার্তা পাঠাচ্ছে। তাহলে আমরা যখন খাবারটা নিলাম, আমার জিহ্বা স্বাদটা নিল, ঘ্রাণ নিল, এগুলো আমার সেন্স পাঠাবে, অবশ্যই স্নায়ুর মাধ্যমে আমার সেন্সটা। ধরো আমি এটা মানুষ আমি আঁকলাম, এটা হচ্ছে আমি না কিন্তু এটা তুমি, কারণ বিশ্রী হয়েছে চেহারাটা, ঠিক আছে। এই যে এটা একটা নাক মনে করো, এটা মুখ হা করে আছে, এই যে তুমি সরি এটা সুন্দর হয় না, এটা যে খাবার খাইলা, খাওয়ার পরে এই যে নাক থেকে ঘ্রাণ নিলা, এটা ব্রেনে পাঠাবে না, এই যে ব্রেন আছে আমাদের, ব্রেনে পাঠায়, এখানে যে লালা গ্রন্থিগুলো ছিল এর মধ্যে আবার সিগন্যালটা ব্রেন লালা গ্রন্থি আসছে, তখন আবার লালাক্ষরণ হয়েছে, খাবারটার মধ্যে চিবানো শুরু করছে, তাই না। তাহলে লালাক্ষরণ মূলত কী হচ্ছে, মূলত পানিতে গঠিত এবং খাদ্য এমনভাবে নরম করে, ওই যে আমরা বলছি বেশিরভাগই পানি মসৃণ করে দাঁতের দ্রুত কাজ সহজ হয়, তাহলে দাঁত চিবাবে এখন। তারপর ব্যাকটেরিয়া থাকলে সেটাও নষ্ট করবে কি, লাইসোজাইম এনজাইমগুলো। আচ্ছা, 4 ধরনের কর্তন দাঁত, এগুলো আমরা আগেই পড়ে ফেলছি। এগুলো কী করে, এগুলো হচ্ছে ছেঁড়া কাটা নিষ্পেষণের কাজ করে। দেখো জিহ্বা নরম ক্ষম পেশল অংশ, এরাও কী করে, খাদ্য কণাকে নড়াই চিবাই লালাকরণে সাহায্য করে, গিলতে সাহায্য করতেছে, তাই না। তারপর হচ্ছে এই যে খাদ্য, এগুলা সবগুলো যখন মিশ্রিত, এটাকে বলা হয় খাদ্যমণ্ড বা বোলাস বলা হয়। মনে রাখবা এটার নাম হচ্ছে বোলাস বা খাদ্যমণ্ড। খাদ্যমণ্ড মানে কি, সেটা হচ্ছে তোমার এতক্ষণ যে খাবার খাইলা, সব কিছু যে চিবাইলা একটা দলার মতো হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের বোলাস বলা হয়, ঠিক আছে। এরপরে শক্ত তালুর পিছনে চাপ দিয়ে খাদ্যমণ্ডের পিছনে যেতে বাধ্য করে। আমাদের যে উপরের যে চোয়ালটা আছে ম্যাক্সিলার, এটা যে একটা তালু আছে, তোমরা হা করলে হাত দিলে হচ্ছে বুঝতে পারবা, এটাকে বলা হয় সফট প্লেট, ঠিক আছে। সরি, হার্ড প্লেট, শক্ত তালু, সফট প্লেট পিছনের দিকে থাকে, ঠিক আছে। তো এই হার্ড প্লেটটা পিছনের দিকে খাবারটাকে যেতে সাহায্য করবে। যাওয়ার পরে কী করবে, কোমল তালু, একদম পিছনে যে কোমল তালু থাকে, এটা নাসা ছিদ্রপথে প্রবেশে বাধা দেয়। তো কোমল তালু কী জিনিস আমরা একটু পরে আমরা একটা দেখব, আপাতত দেখো এটা হচ্ছে খাবার নাসা ছিদ্রপথে বাধা দেয়। মনে রাখো যে শক্ত তালু খাবারটা পিছনে যেতে সাহায্য করে, কোমল তালুটা যে আমাদের নাকের ছিদ্র যে খাবারটা যেন উপরে না যায়। অনেক সময় আমরা হয় কিন্তু খাবারের মনোযোগ সেন্স না থাকলে আমাদের খাবারটা অনেক সময় নাকের দিয়ে উঠে যায়, আমরা তখন মাথায় বাড়িটা দিয়ে দিই, এটা যদিও কোনো কাজে হয় না, তো অনেক সময় উঠে যায় সেন্স ঠিকঠাক মতো না থাকলে আর কি খাবারের সময়। এই যে দেখো এই যে কিন্তু ডেন্টালে আসছে, সুতরাং এটা ইম্পর্টেন্ট। দেন আসছে যে গলবিল থেকে 2টা নালী চলে যায়, একটা শ্বাসনালী, একটা অন্য নালী। তোমরা জানো যে আমি যদি দেখাই যে এটা যদি একটা মানুষের মুখ হয়, ধরলাম আমি, ধরো এটা মুখ, তাহলে এই যে এদিক দিয়ে মুখ গেল, এদিক দিয়ে নাসা ছিদ্রপথ আছে, দেখো এই যে নাসা ছিদ্র, মুখের ছিদ্রপথ, এখান থেকে কিন্তু খাবারটা এদিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর এসে আমাদের আবার 2টা নালীতে ভাগ হয়, দেখো এই একটা নালী, এই যে লাল যে নালীটা দেখো পিছনের দিকে, এটা হচ্ছে আমাদের খাদ্যনালী। এই যে সামনের দিকে যে নীল নালীটা দেখতেছো তোমরা, এটা হচ্ছে আমাদের শ্বাসনালী, ঠিক আছে। তো এখানে একটা জিনিস থাকে, এটাকে বলি আমরা এপিগ্লোটিস বলি বা উপজিহ্বা বলি, ঠিক আছে। তো উপজিহ্বা যেটা, এটার কাজ আছে, এই যে আমরা যেটা বলছি সফট প্লেট বা আলজিহ্বা থাকে, এখানে একটা জিনিস, এটারও কাজ আছে, এই যে এইখানে থাকে, এটা খাবার যেন উপরের দিকে না যায়, এটা হচ্ছে এভাবে ঢেকে দেয় যেন খাবার শ্বাসনালীতে না যায়। এটা নিয়ে আমরা এর পরের স্লাইডে পড়তেছি, বাট আপাতত দেখো এখানে যে অন্ননালী থাকে, এই যে একটা অন্ননালী, খাদ্যনালী, এটা শ্বাসনালী থাকে। তাহলে আমার খাদ্যটা যে গেল, আমার কোন নালী দিয়ে যাইতে হবে, শ্বাসনালী না অন্ননালী? আমার অবশ্যই এই যে অন্ননালী দিয়ে যাইতে হবে। আমার এখানে পিছনে পাকস্থলী আছে, তাই না, এখানে পাকস্থলী আছে। শ্বাসনালী দিয়ে কিন্তু যা লাভ নাই, শ্বাসনালীতে গেলে তো লাঞ্চ পাবা, মানে ফুসফুস পাবা। এখানে হচ্ছে শ্বাসনালীতে গেলে হচ্ছে তোমরা ফুসফুস পাবা, ফুসফুসে গিয়ে তো লাভ নাই। আমার যাওয়া লাগবে কোথায়,
আমার যাওয়া লাগবে আমার এই যে পাকস্থলিতে যাওয়া লাগবে, অন্ত্র যাওয়া লাগবে পরিপাকের জন্য, এই জন্য এই বরাবর চলে আসে। দেন এখানে যে এপিগ্লটিসের কথা বলা আছে আমরা এটা নিয়ে এপিগ্লটিস আর কোমলতালু নিয়ে আমরা পরের পেজে পড়তেছি। আপাতত দেখো পরিপাক নেই, তাহলে আমরা পরিপাক যান্ত্রিক পরিপাক শেষ আমাদের কীভাবে হয়। এবার আসো রাসায়নিক পরিপাক। তো আমি জাস্ট তোমাদের এই বিক্রিয়াগুলো জাস্ট লিখে দিই অল্প করে, তোমরা জাস্ট লিখে নিবা। রাসায়নিক পরিপাক কোথায়, আমরা এখন কিসের পরিপাক পড়তেছি বলো তো? মুখবিবরে পরিপাক পড়তেছি। আমরা এখনও মুখের মধ্যে আছি, ওই যে আমরা এখানে মুখবিবরে পরিপাক পড়তেছি, আমরা এখনও মুখের ভিতরে আছি। ঠিক আছে, এটা তোমরা হেডিং দিয়ে লিখে ফেলবা। এখানে হচ্ছে যান্ত্রিক পরিপাক একটা, আর এটা হচ্ছে আমার রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক কী হয়? দুইটা বিক্রিয়া হয়, শুধুমাত্র মনে রাখবা তোমাদের বইয়ে এখানে জটিল শর্করা লিখছে, এটা মেইনলি হচ্ছে স্টার্চ, এটা হচ্ছে STARCH, সরি STAR, এটা মূলত হচ্ছে স্টার্চ। এই যে এটাকে ভাঙবে, ভেঙে এটাকে কী বলে তো মল্টোস করে, এটাকে মূলত মেল্টোস বা মেল্টোট্রায়োস করে। যাকে এটা তোমাদের এই লেভেলে না জানলে চলবে, তোমরা জাস্ট মনে রাখবা মল্টোস করে। এই যে এখন যে করতেছে এখানে কে হেল্প করতেছে? অবশ্যই এখানে টায়ালিন এনজাইম হেল্প করবে। কেমনে বলো? এই যে টায়ালিন, মনে করো আমার এই যে এটা হচ্ছে আমার টায়ালিন এনজাইম ছিল, এনজাইম ছিল, এটা টায়ালিন এনজাইম। এটা অ্যাক্টিভ ছিল না ভাঙার জন্য, কারণ খাদ্যটা এই যে গোলাকার, এখন এটা তো হচ্ছে 3 কোণা, রিসিভ করতে পারবে? এই যে খাদ্যটা এখানে আসতে পারবে না। তখন কি করছে, এই দিক দিয়ে ক্লোরাইড আয়ন যেটা আছে, ক্লোরাইড আয়ন এখানে আসে কাজ করলে এই টায়ালিন এনজাইমটারে কোন কালার বানায় ফেলছে দেখো তো? এই টায়ালিন এনজাইমটারে বানায় ফেলছে এখন এরকম, এই যে এরকম বানায় ফেলছে এখন টায়ালিন এনজাইমটা। এখন যেহেতু এরকম বানায় ফেলছে, এখন এই যে খাদ্যটা এসে দেখো তো এখানে এখন ফিট হইতে পারছে না ঠিকঠাক মতো। এই যে টায়ালিন এনজাইমটা এসেই, এটা প্রথমে ইনঅ্যাক্টিভ ছিল, এটাকে এখন অ্যাক্টিভ বানায় ফেলছে। এই যে অ্যাক্টিভ বানানোর কারণেই হচ্ছে তখন এই খাদ্যটা পরিপাক করতে পারতেছে। তাহলে বলো, এই যে টায়ালিন বা স্যালাইভারি, এটার অন্য নাম কি বলছিলাম আমি? স্যালাইভারি আলফা, আমি শর্টকাটে লিখলাম অ্যামাইলেস ছিল। এটা হচ্ছে মল্টোজে পরিণত করছে। এখন মল্টোজকে আবার ভাঙা লাগবে, তাই না? মল্টোজটা এখনও ডাইস্যাকারাইড বা ট্রাইস্যাকারাইড বলা হয়, এটাকে 2 বা 3টা স্যাকারাইড থাকে এখানে। আমার তো আরও ছোটো করা লাগবে, আমি আগে বলছি কিন্তু কার্বোহাইড্রেটে ভেঙে আমার গ্লুকোজ, ফ্রুক্টোজ মানে মনোস্যাকারাইড করা লাগবে, তাইলে আমার অ্যাবজর্ব হইতে পারবে। তো এখানে মল্টোজটা ভাঙার জন্য আবার কী করবো আমরা? এই যে এটাকে আমরা আবার হচ্ছে মল্টেজটা আমরা আবার ভাঙবো, দেখো মল্টেজটা ভাঙে আমি পাবো হচ্ছে কি গ্লুকোজ, এই যে গ্লুকোজ পাবো। এই যে গ্লুকোজটা এখন কী হইতে পারবে আমার? অ্যাবজর্ব হইতে পারবে, মানে হচ্ছে অ্যাবজর্পশনে কাজ করবে, মানে হচ্ছে শোষণ হইতে পারবে আমার, তাই না? আমরা কিন্তু আগে প্রথম ক্লাসে বলে আসছি। তাহলে মল্টেজকে যে গ্লুকোজ বানাচ্ছে, এখানে একটা এনজাইম অবশ্যই কাজ করবে। এই এনজাইমটার নাম কি হচ্ছে আমাদের? মল্টেজ। এজ লাস্টে মনে রাখবা, এই যে এজ লাস্টে আমি আগে বলছিলাম, এজ থাকলে হচ্ছে আমার বোঝাই এনজাইম। ঠিক আছে, এই এনজাইমটা আমার হেল্প করতেছে। এখন বলো, আমরা যে লালা গ্রন্থির এনজাইম পড়ছিলাম দুইটা, একটা পাইছিলাম টায়ালিন এনজাইম, একটা পাইছিলাম মল্টেজ এনজাইম, কাজ করছে এগুলা, দেখছো পরিপাকে সাহায্য করছে। আচ্ছা, এটা গেল আমার হচ্ছে শর্করা পরিপাক। ঠিক আছে, এই যে আমার শর্করা পরিপাক গেল। এগুলো যেহেতু শর্করা জাতীয় পদার্থ, আমরা বলছিলাম পরিপাক হয় 3 ধরনের টোটাল খাদ্যের ক্ষেত্রে: শর্করা, আমিষ এবং স্নেহ। এবার আসো আমিষ, এরপর আসো স্নেহ। বলো, আমিষ এবং স্নেহের মুখে কোনো পরিপাক হয় না, এটাতেও হয় না। কেন হয় না? এক কথায় উত্তর, সেটা হচ্ছে পরিপাকের কোনো এনজাইম থাকে না। পরিপাকের পরিপাকের এনজাইম বলতে এই যে আমিষ পরিপাককারী এনজাইমে কোনো এনজাইম থাকে না, আর স্নেহ পরিপাকের জন্য কোনো এনজাইম থাকে না। এখন কথা হচ্ছে, ভাই এখানে তো লাইপেজ এনজাইম আছে, যেটা লিঙ্গুয়াল লাইপেজ, এটা তো লিপিড অন্তত পরিপাক করতে পারতো, তাহলে এখানে পারতেছে না কেন? মনে রাখতে হবে যে লিঙ্গুয়াল লাইপেজ সেটা হচ্ছে পরিপাকের জন্য যে পরিবেশ দরকার, যে পিএইচ দরকার, সেটা মুখের মধ্যে নাই, সেটা আছে পাকস্থলীতে। মনে রাখবা, এখানে এনজাইমের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে তোমার পিএইচ এবং হচ্ছে তোমার টেম্পারেচার সেন্সিটিভ হয়। টেম্পারেচার সেন্সিটিভ হয় হচ্ছে কি এনজাইমগুলো, মানে হচ্ছে তোমার ডেফিনেট পিএইচ, মানে নির্দিষ্ট একটা পিএইচ, এবং হচ্ছে যদি টেম্পারেচার না দাও ও কাজ করবে না। মনে করো ও কাজ করে 6 পিএইচের মধ্যে, বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যে কোনো একটা এনজাইম, ধরো এই একটা এনজাইম কাজ করে, সেটা কখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে এবং পিএইচের মান 6 থাকতে হবে। এখন তুমি এটা যদি কোনো কারণে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলা, বাট পিএইচটা 7 করে দিলা, সে জীবনে কাজ করবে না, বুঝতে পারছো? অথবা 6 পিএইচ রাখলে তুমি টেম্পারেচারটা একটু কমাই দিয়ে 28 করে দিলা, তাহলে সে জীবনে কাজ করবে না। এটা হচ্ছে এনজাইমের যে পিএইচ, টেম্পারেচার, এগুলোর একটা বৈশিষ্ট্য আছে। সো এনজাইমগুলো কাজ করার জন্য আমার পিএইচ এবং হচ্ছে এই যে টেম্পারেচার, এগুলো মেনলি ফিক্স থাকতে হয়। তো এখানে যে লাইপেজ, লিঙ্গুয়াল লাইপেজ যেটা আছে, তোমরা এটা ব্যাখ্যাটা লিখে নিবা হাতে। লিঙ্গুয়াল লাইপেজ এটা হচ্ছে পরিপাক নালী থেকে আসে, মানে লালা গ্রন্থি থেকে আসে।
এটা লালা গ্রন্থি থেকে আসে, তাহলে মানে লালা গ্রন্থি থেকে যদি আসে মুখে পরিপাক হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? কারণ এটা যে পিএইচ ভ্যালু যেটা কাজ করার, এটা হচ্ছে অ্যাসিডিক পিএইচে কাজ করে, ঠিক আছে? অ্যাসিডিক পিএইচ মানে আমার পাকস্থলীতে কাজ করে, কিন্তু মুখে তো অ্যাসিডিক পিএইচ না, মুখে তো মানে 7.5 মানে কিছুটা অম্লীয়, অল্প জাস্ট, কিন্তু এটার পিএইচ 1.5 থেকে 2 এর মধ্যে থাকে। তাহলে বলো এখন লিঙ্গুয়াল লাইপেজ কাজ করো 1.2 থেকে 2 পিএইচ এর মধ্যে এটার পিএইচ, কিন্তু তুমি ওকে দিচ্ছ 7 বা 6 এর মধ্যে, হবে কখনো কাজ করবে না। আর শর্করা আমিষ পরিপাকের তো কোনো এনজাইমই নাই, শুধুমাত্র শর্করা এতটুকু পরিপাক হয়। এখন বেসিক আশা করি বুঝছো। এবার আমরা দুইটা কনফিউশন ক্লিয়ার করি, চলো। এই যে আমাদের দুইটা কনফিউশন, যে কি কি, একটা হচ্ছে আলজিহবা এবং উপজিহবা। আমি খুবই শর্টলি এখানে বলতেছি, ব্যাখ্যাটা আমি লিখে দিয়েছি, তোমরা জাস্ট দেখবা। আলজিহবা, দেখো তোমরা যখন হা করো একটা জিনিস এভাবে ঝুলে থাকে না আমাদের, এই যে এখানে আমি ছবিতে দেখাচ্ছি, দেখছো না ঝুলে থাকে না, এই যে একটা জিনিস, এটার নামই হচ্ছে আলজিহবা। তো এখানে কি বলছি দেখো তো, কোমল তালুর পিছনের প্রান্তের বর্ধিত অংশ, কোমল তালু, আমি বলছিলাম কোমল তালু কোনগুলা, কিন্তু তোমাদের কোমল তালু আমি কি বলছিলাম, এই যে আমরা যখন হা করি, ধরো হা করলে এই যে সামনের অংশ, এটা হচ্ছে আমাদের শক্ত তালু, যেটা আঙ্গুল দিয়ে ধরতে পারে, বাট পিছনে যেটা ধরতে পারে না, যেটা ধরলে তুমি আঙ্গুল দিতে চাইলে একটু ঢেকুর উঠে, কিন্তু মনে হয় প্যাট দিয়ে কিছু একটা ঢেকুর উঠতেছে, মানে তুমি হাত দিতে পারবে না, এটা হচ্ছে সফট তালু, মানে এটা অনেক বেশি সফট, এটা ধরা যাবে না এরকম। তো কোমল তালুর পিছনের প্রান্তের বর্ধিত অংশ দেখো, এটা একদম আমরা এটা কোমল তালু, এই পিছনের অংশটা, এই যে এটার পিছনের প্রান্তে বর্ধিত অংশ, এই যে এটা এক্সট্রা বর্ধিত হয়েছে না, এই অংশটা মুখে হা করলে এর পিছনের দিকে দেখতে পাই, দেখছো হা করলে আমরা দেখতে পাই, এটি হচ্ছে সফট প্লেটের সাথে লাগানো থাকে। কোনটা? আলজিহবা। এই যে এটা যদি সফট প্লেট হয়, এই যে এগুলা যদি সফট প্লেট হয় যেগুলা, তো এইখানে যে বর্ধিত অংশটা লাগানো আছে, এটার নামই হচ্ছে আমার কি, আমার এটার নাম আলজিহবা। তো এটার কাজ কি দেখো, কথা বলার সময় বিভিন্ন রকম উচ্চারণে সাহায্য করে, আমি যখন কথা বলি এদিক দিয়ে কিছুটা সাহায্য করে, মেইনলি কাজ করে গলা দখলের সময়। এই যে দেখো পিছনের দিকে একটা শ্বাসনালী থাকে, এই যে এখানে পিছনের দিকে আমাদের, এই যে এখানে পিছনের দিকে শ্বাসনালী থাকে একটা, এই যে এদিকে পিছনের দিকে শ্বাসনালী থাকে, এদিক দিয়ে পিছনে, মানে এদিক দিয়ে শ্বাসনালীটা এদিক দিয়ে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা ছবিতে, দেখো এদিক দিয়ে খাবারটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা যদি থাকে, তোমাকে ঢেকে দিলে আর খাবারটা উঠে যায়, উপরের দিকে উঠে যাওয়ার কোনো চান্সেস নাই। দেখো এটাই বলছি আমি, পথকে বন্ধ করে দেয় যাতে খাবারের কোনো অংশে শ্বাসনালীতে ঢুকে না যায়। অনেক সময় এই যে হেঁচকি ওঠার কারণে শ্বাসনালীতে অনাকাঙ্ক্ষিত কিছু আমরা প্রবেশ করি, আমরা খাওয়ার সময় অনেক কিছু ঢুকে যায় কিন্তু, ঠিক আছে এটাই। এরপর আসো আমাদের যে উপজিহবা বা হচ্ছে আমার এপিগ্লোটিস, উপজিহবা বা এপিগ্লোটিস, এটা কীরকম, যে আমার উপজিহ্বাটা যে জিহ্বার গোড়ার দিকে শ্বাসনালীর ছোট উদ্গত অংশ, এটার উপজিহ্বাটার ছবি যদি আমি তোমাদের দেখাই, সেটা হচ্ছে তোমরা এখানে দেখো, এই ছবিটাতে একটু ভালো মতো দেখলে বুঝতে পারবা যে এখানে একটা এপিগ্লোটিসের জিনিস দেওয়া আছে। এই যে দেখো এখানে একটা এপিগ্লোটিসের মধ্যে দেওয়া আছে। আমি বলছিলাম যে আমরা যখন মুখ ছিদ্র যখন এইভাবে হয়, এখান থেকে দুইটা জিনিস, আমার দুইটা নালী এখানে ভাগ হয়। এই যে আমার পিছনের দিকের এটা হচ্ছে আমার শ্বাসনালী, অন্ননালী বলছিলাম আমি, আর আমার যে সামনের যে নীল কালার যে অংশটা, এটা হচ্ছে আমার শ্বাসনালী, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার একটা জিনিস থাকে, এই যে এইভাবে এই অংশে, এই বরাবর এই অংশে একটা জিনিস থাকে, এটাকে বলা হচ্ছে উপজিহ্বা, মানে জিহ্বা। আমাদের তো জিহ্বা থাকে, এটা হচ্ছে ছোটো জিহ্বা, এই জন্য এটাকে ওলা উপজিহ্বা। আমরা দেখো জিভ দিয়ে যখন খাবারটা আসতেছে, দেখছো এটা মুখ না, এদিকে মুখ থেকে যখন খাবারটা আসতেছে, এখন সে এদিকে যাইতে পারে, এদিকেও যাইতে পারে, কোন দিকে যাবে? এখন সে যদি এদিকেও দেখো, এদিকে যদি আমার বন্ধ করে দেই, সরি এইদিকে ছিল, তো আমি যদি এই রাস্তাটা যদি আমি বন্ধ করে দেই শ্বাসনালী দিয়ে, তাহলে খাবারটা আমার ডিরেক্টলি এদিকে চলে আসতেছে না? তাহলে এই এপিগ্লোটিসের কাজ হচ্ছে এই যে শ্বাসনালীটাকে বন্ধ করে দেয়া। এই জন্য এখানে বলছি দেখো, যখন খাবার গলবিল দিয়ে অন্ননালীতে যাওয়ার সময় সামনে যায়, তখন খাবার যেন শ্বাসনালীতে না গিয়ে কী করে, শ্বাসনালীতে গিয়ে সেই ব্যবস্থা করে শ্বাসনালী ঢাকনা বলতে পারে। যখন খাবার খায় তখন এটা বন্ধ থাকে, আর যখন শ্বাস নেই আমরা তখন এটা খোলা থাকে, যেন বাতাস, আবার যদি এটা সবসময় খোলা রাখা তাহলে বাতাস তো ঢুকবে না, তাই না? এই জন্য এটা খোলা রাখতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো, আর এগুলো তোমরা জাস্ট একটু দেখে নিও, তাহলে হচ্ছে ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে? আজকের মতো এখানেই, দেন আমাদের নেক্সট ক্লাস, এরপর আমরা কোন টপিকে পড়বো আমি এখানে কিন্তু অলরেডি বলে দিছি। আমরা এরপরে পাকস্থলী নিয়ে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো। আমরা যেহেতু আজকের এটা পরিপাক শেষ, দেন আমরা পাকস্থলীর গঠন পড়ব, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং পাকস্থলীর পরিপাক, যদি আমি পারি তিনটা একসাথে পড়াই দিব। সো এরপরের ক্লাসের করার আমন্ত্রণ থাকলো তোমাদের, এবং ক্লাসের নোট এবং রিভিউটা তোমরা গ্রুপে শেয়ার করবা। তো এই বলে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকো।